সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকের বিষয়বস্তু হচ্ছে ছেলে সন্তান। ছেলে সন্তান না, মানে ছেলে সন্তানরা মানে যখন বড় হয় তখনকার কথা। মানে যখন সে শৈশবে থাকে তারপর থেকে তার যে মাকে যেভাবে সে অবজার্ভ করে, সে যদি দেখে যে বাবা কখনোই তার মায়ের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন না, এবং সেটা দেখতে দেখতে সে বড় হচ্ছে, তার মা হয়তো অনেক রকম প্রত্যাশা করছেন, অনেক কিছু আশা করছেন, অনেক আকাঙ্ক্ষা তার মনে কাজ করছে, ইচ্ছে কাজ করছে, কিন্তু ইচ্ছের পূরণটা তার যে জীবনসঙ্গী আছে সে সেটি করছে না, এবং ছেলেটি বড় হতে হতে সেটি ক্রমাগত প্রত্যক্ষ করেছে। তো এই ধরনের যখন ঘটনা ঘটে যে ছেলে সন্তানটি দেখে যে মার ইচ্ছেগুলো বাবা কখনোই পূরণ করছেন না, মানে কালে ভদ্রে করলেও মোটা দাগে করছেন না, তাহলে এই ছেলে সন্তানটির মনের মধ্যে এটির কি প্রভাব পড়তে পারে। ছেলে সন্তানটি তখন তার জীবনের সে যখন বিবাহিত জীবনে যাচ্ছে তখন সে কী ধরনের আচরণ করতে পারে। তো আমি একটু ব্যাখ্যা করলাম বিস্তারিত। আমি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে এসছে তাদের কাছে। একজন হচ্ছে আব্দুল হামিদ আরও অনেকবারই এসছে আমাদের অনুষ্ঠানে। হামিদ হচ্ছে মনোবিকাশ কেন্দ্রে ও সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছে। তো হামিদকে স্বাগত। আরেকজন হচ্ছে খাদিজা আক্তার। খাদিজা কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের যে একটি সার্ভিস সেন্টার আছে, ওখানে সিনিয়র সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে। তো তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো আমি ওপেন করে দিচ্ছি ফ্লোরটা। তুমি অনেকদিন পরে আজকে এসছো, তুমি যদি একটু, হামিদ কিছুদিন আগে এসেছিল, তুমি যদি শুরু করো। সো আজকে বিষয়টা নিয়ে বলি, যেটা হচ্ছে যে বাবা মার যে আচরণ, সেটা সন্তান যে বড় হয় তার ভবিষ্যতের আচরণের জন্য একটা সাজ বা টেমপ্লেট বা প্যারেন্টাল টেমপ্লেট হিসেবে কাজ করে। কারণ একটি শিশু যখন বড় হয়, জন্ম হয়, ওর ডেভেলপমেন্ট কিন্তু যখন মা কনসিভ করে তখন থেকেই শুরু হয়, এবং শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্ট হয়। এবং যখন তার ডেভেলপমেন্টটা হয় 5 বছর পর্যন্ত খুব দ্রুত ডেভেলপমেন্টটা হয়, এবং কোষগুলো তখন খুব দ্রুত সংযোগ করে। এবং ওই সময়ে আমরা বলি ক্লে ব্রেন বা মাটির ব্রেন, অথবা একটা সাদা কাগজের মতন থাকে ব্রেনটা। ওই ব্রেনে যা লেখা হয় সাদা কাগজে তাই লেখা হয়ে থাকে এবং সেটা একটা ছাঁচ বা একটা রেকর্ডার হিসেবে থেকে যায়। এখন একটা বাবা যখন মায়ের সাথে ভালো আচরণ করে, ভালো বিহেভ করে, তার যে গুরুত্ব দেয়, তাকে তার পছন্দ অপছন্দকে ভ্যালু করে, তখন কিন্তু এই রেকর্ডিংয়ের মধ্যে থেকে যায়। আবার যখন বাচ্চাটি দেখতে পায় যে বাবা মায়ের কোনো কিছুকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করছে, আনএক্সপেক্টেড বিহেভিয়ার করছে, আনওয়ান্টেড বিহেভিয়ার করছে, তার যা প্রয়োজন সেগুলো সে দিচ্ছে না, ছোট করছে, তখন আবার সেগুলো তার রেকর্ডারে থেকে যায়। তো তখন যেটা হয়, এই বাচ্চাটি যখন বড় হয় তখন সেই সেম আচরণগুলো সে তার ওয়াইফের সাথে করে, বৈবাহিক সম্পর্ক করার সম্ভাবনা তৈরি হয়। হ্যাঁ, কারণ আমাদের যে নিউরোসাইকোলজিতে বলা হয়েছে যে ব্রেনের একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে স্টেরিওটাইপ বলে। স্টেরিওটাইপ হচ্ছে আমি যে আচরণটি শিখেছি সেই আচরণটি একই পজিশনে, একই অবস্থায় ব্রেন একইভাবে রেসপন্স করতে পছন্দ করে। তো সেই যে পূর্বে যে আমি দেখেছি আমার বাবা আমার মায়ের সাথে খারাপ আচরণ করছে, বকা দিচ্ছে, তার পছন্দকে কোনো ভ্যালু করছে না, সেটাই তার ব্রেনে রয়ে গেছে। সে যখন তার বৈবাহিক জীবনে গেল সেম আচরণ সে করছে। সো মানে আমরা একদম করছে না বলে আমরা সম্ভাবনাটা খুব তৈরি হয় সেটা বলতে পারি, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো তফাৎ হয়, নাহলে আমরা বলে দিচ্ছি যে এটার দ্বারা এটা হচ্ছে, এটা তো ঠিক একদম বিজ্ঞানসম্মত ওইভাবে বিজ্ঞান দিয়ে তো আমরা করতে পারবো না অঙ্ক করে, বাট কিছু পরিবর্তন অন্যরকম কিছু হতেও পারে। বিজ্ঞান আবার চেঞ্জের কথাও বলেছে, যে সেটাই যদি একটু বলো। হ্যাঁ, নিউরোপ্লাস্টিসিটির কথা বলেছে, যে বদলায় বা চেঞ্জ করে। তো নিউরোপ্লাস্টিসিটি কি করে, যে আমাদের সেরেব্রাল যে কর্টেক্সটা আছে, যেখানে যেটা হচ্ছে যে আমাদের আচরণগুলোকে
কারেকশন করে, সেইখানে এই যে ভালো পরিবেশ, আদর্শ পরিবেশ, বাবা মা, শিক্ষা প্রতিষ্ঠান, বই পত্র, বন্ধু বান্ধব এবং যে পার্সনকে মানুষ পছন্দ করে তার কিন্তু কথা শুনে সেটার একটা প্রভাব থাকে, সেই প্রভাবের কারণে তার আচরণের পরিবর্তন ঘটে থাকে। তখন হয়তো বাচ্চাটি লার্ন করেছে এরকম, কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা ভালো চেঞ্জের সম্ভাবনা থাকতে পারে। একটু পরে আসি আবার, তুমি অনেক কিছু প্রস্তুতি নিয়ে আসছো, একটা ফোন অপেক্ষা করে আছে তোমার কাছে, পরে আসছি। হামিদ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটা হলো আমার এক ছেলে এক মেয়ে। 2020 সালে আমার মেয়েটা বিয়ে হয়ে যায়, ছেলেটা ছোট। তখন মানে আমি খুব একাকিত্ব ফিল করি, মেয়েটা যখন চলে যায় শ্বশুর বাড়ি। তখন আমি মনে মনে চাইতাম যে একটা বাচ্চা মেয়ে যদি আমি অ্যাডপ্ট করি তাহলে ওর জীবনটা সুন্দর হলো, আমার একাকিত্ব দূর হলো। এই চিন্তা করে আমি সবসময় নামাজে দোয়া করতাম, আল্লাহ আমাকে একটা ভালো একটা বাচ্চা মেয়ে নিয়ে দাও, যাতে আমি ওকে পালতে পারি, ওকে দেখভাল করে মানুষ করতে পারি। মানে তুমি কি মেয়ে বাচ্চাই চাচ্ছিলে অ্যাডপ্ট করার জন্য? জি, একটা মেয়ে বাচ্চা, মানে মেয়ের একাকিত্বটা দূর করার জন্য মেয়েটা দিয়ে দিয়েছি। তখন আমি একদম একা হয়ে গেছি। তখন প্রায় মেয়ের বিয়ে হলো জানুয়ারিতে, আর বাচ্চা মেয়েটা আমি পাইলাম হলো ওই আগস্ট সেপ্টেম্বর, মানে প্রায় 10 মাস পরে, 2020 সালের অগস্টে। 20 সালে, হ্যাঁ। মেয়েটা কিভাবে পাইলাম? মেয়েটা কিন্তু আমি কোথাও খুঁজতে যাইনি বা কোথা থেকে আনিনি। হঠাৎ একদিন আমার দুপুরবেলা আমার দিকে যে কলিং বিল বাজালো, এক মহিলা, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, 4-5 বছরের, মানে কপালে কালো টিপ দেয় না, নজর লাগায় ওইরকম একটা টিপ দেওয়া ছোট্ট একটা মেয়ে নিয়ে আসছে এক মহিলা। তখন আমি বললাম, কাকে চান? বললো যে মেয়েটাকে আমি কাজে দিতে চাই, আপনি কি রাখবেন? তখন আমি বললাম, এতটুকু মেয়ে কি কাজ করবে ও? পরে আমার তখন মনে হলো আমি একটা মেয়ে চাইতেছি পালার জন্য। পরে আমি ঘরে ঢুকালাম, ঢুকায় ঘর ড্রয়িং রুমে বসালাম। পরে বললাম যে কি ব্যাপার, এতটুকু মেয়ে কি কাজ করবে, ওরে দিতে চাও কেন? পরে বললো ওর মা নাই, মা অন্য লোকের সাথে চলে গেছে, আর বড় 2টা ভাই আছে, ওর বাবা অসুস্থ, কোমর ভাঙা, মানে কাজ করতে গিয়ে কোমর ভেঙে ফেলছে, সৎমা ঘরে, সৎমার ঘরেও 1 ভাই 1 বোন। তো অনেক সৎমার নির্যাতন, মার জোরে, বাবা অভাব অনটনে কাজে দিতে চাইছে, একটা ভালোবাসায় দিলে অন্তত খেয়ে পরে বাঁচতে পারবে। তখন আমি মেয়েটার মুখের দিকে তাকে আমার এত মায়া লাগলো। তখন আমি বললাম যে তুমি কি থাকবা আমার কাছে? মেয়েটা বললো হ্যাঁ, মাথা নেড়ে বললো হ্যাঁ থাকবো। তখন আমার মনে হলো এইটুকুন বাচ্চা, আমার চেনে না, জানে না, অচেনা, মা ভাই বোন সবাই রেখে কিভাবে থাকবে আমার কাছে? আমি যখন বলতে এখন আমার মানে আবেগটা ধরে রাখতে পারছি না, আমার কান্না এসে পড়ে। তো ও রাখলাম আমি মেয়েটার। তো মেয়েটার আমি নিজের মেয়ের মতো, ওর শরীরে ভর্তি খাচ্ছি, পাচা ঘাটা ছিল, গরম পানি করে গোসল করাইছি, ওষুধ পানি দিয়ে ভালো করছি, বিছনা প্রস্রাব করতো। রাত্রে আমি 2-3 বার করে উঠে বিছনা থেকে প্রস্রাব করে বাথরুমে নেওয়া। যেদিন না উঠতে পারছি সেদিন বিছনায় প্রস্রাব করে দিচ্ছে। তারপর স্কুলে ভর্তি করে দিচ্ছি, হুজুর রাখছি বাসায়, আগে পড়ায়, টিচার রাখছি বাসায়, বাংলা পড়ায়। তো এইভাবে এর মধ্যে একটু 2-3 বছর গেল, একটু বড় হলো যখন, ওর বাবা আর কোনো দোষ নাই, ওর বাবা দিকটা আমি ভালো করে রাখছি, ওর বাবা আমার কাছেই রাখতে চেয়েছেন, আপনি আমার গরিব ভাই মনে করে আপনার ভাই মেয়েটাকে পালেন, আল্লাহ আপনার সব দিবে। মেয়েরাও বুঝাই যেত। আমি এটা মানে ছোট থেকে আমার বাবার আদর পাইনি, তো কোনো শিক্ষাই পাইনি। মানে অনেক বেয়াদবি, গাওরামি, জিনিসপত্র নষ্ট করতো, অনেক কিছু করতো। আমি যে বকতাম না তা না, বুঝাইতাম, নিজের মেয়ে হলে যেরকম বকতাম ওরকমই বকছি। তো মানুষ করার যথেষ্ট চেষ্টা করি। তো লাস্ট কি হয়েছে, এই কিছুদিন আগের কথা, এই মাসখানেক আগের কথা, তো আমার এই একাকিত্ব দেখে আমার মেয়ে আবার একটা বিড়ালের বাচ্চা, পার্সিয়ান বিড়ালের বাচ্চা আমার জন্য নিয়ে আসছে। তুমি বিড়ালটাকে রাখো, তাহলে তোমারও সময় কাটবে, তানহাও মজা পাবে, খেলবে ওর সাথে, ভালো হইব। দিয়ে গেছে। তো ওর ভিতর না আবার একটা জিনিস কাজ করতো, দেখতাম যে আশেপাশের ক্লাসের বাচ্চাদের সাথে যখন খেলতো না, ওর বাচ্চার মারা যদি ওর সাথে খেলতে না দিত, ওর সাথে একটা হিংসা কাজ করতো, কেন আমার সাথে খেলতে দিবে না। ওই দেখা যেত কিছু করতে পারতো না, ওই আমাদের গেটের বাইরে যে ময়লা ফালাই দিত, বা জোটা সিঁড়ি দিয়ে বাইরে ফালাই দিত, বা ছাদের থেকে জুতা ফালাই দিত, বা অন্য বাচ্চার ধাক্কা ফালাই দিত, আইসা বিচার দিত। তখন আমি বিশ্বাস না করে বলতো যে আপা আপনি এটা বিশ্বাস করেন না, এই আমি। আমার মনে হয় যে তুমি কনভারসেশন গুলো বাদ দিয়ে বলো, তাহলে একটু আমাদের বিরতির সময় হয়ে যাবে, তো চট করে তাহলে তোমার মানে ওর মানে একটা প্রতিহিংসা কাজ করতো আর কি, যেটা বলতেছিলাম। তারপর ওই আমার ছেলে আবার বিড়ালটারে অনেক আদর করতো, অনেক অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। মানে
বিড়ালটা কি পরিমাণ ভালোবাসতো বলতে পারবো না। মানে ও জব করে আইসা এই বিড়ালের খাবার রেডি করা, বিড়ালটা নিয়ে সারাক্ষণ থাকা, এরকম করতো। তো হয়েছে কি প্রায় মাসখানেক আগে আমি একটু বাসার কাছে মার্কেটে গেছি, আমার ছেলে গেছে জবে, ও আবার রাত্রে জব করে, আর আমার হাজবেন্ড একটু বাইরে কাজে গেছে। তো বিড়ালটা আরো একা বাসায় ছিল। তো আমার হাজবেন্ড আবার বাসার নিচে গেছে, নিচে থেকে আসতে আর কি 10 মিনিট সময় লাগছে, যায় আয়সা করছে। এই 10 মিনিটের মধ্যে ও বিড়ালটারে ও মানে সিলিং ফ্যানের সাথে চলতি ফ্যানের সাথে উড়ায় মারছে। মারার পর বিড়ালটা ছিটকে যায় আলমিরার উপরে পড়ছে, পরে মাথাটা এটা মজক বেড়ে গেছে, না মানে ওর মুখের ভাষ্য যেটা আর কি, মজক বেড়ে গেছে মতো। ও আবার না মানে যে কান উপরে উঠার যে সিঁড়িগুলো আছে, স্টিলের সিঁড়ি আমার ঘরে আছে, ওই সিঁড়ি আইনা আলমারির উপরে উঠা ওইটা ওখান থেকে নামাইছে। আমি থাকি এই 8 তলায়, সে নামায়া সে 8 তলার বারান্দা দিয়া বিড়ালটারে নিচে ফেলাইছে। তো আমি মার্কেটটা আসার পর বিড়ালটা আবার খুব লক্ষ্মী বিড়াল ছিল, একদম মানে ঘরের কোনায় খাটের নিচে। ওরে আবার দেখতে পারতো না, ওরে দেখলে ভয় পাইতো। ও মনে রাগে ব্যথা, এর আগে আবার একবার ব্যথা পাইছে, পাটা ল্যাংড়ায় ল্যাংড়ায় কতদিন হাঁটছে। তো ওরে জিজ্ঞেস করছি, ও স্বীকার করেনি। পরে ওরে করতে মনে বিড়ালটা দেখতে পারতো না, তো ওরে ধরতে গেলেই বিড়ালটা লুকাইতো, তো দূরে সরে যেত, ম্যাও ম্যাও করতো, ওর তারপর জোর নিতে চাইতো। পরে আমি ওদের জিজ্ঞেস করছি, মার্কেট থেকে আসার পর জিজ্ঞেস করলাম যে এই বিড়ালটার নাম ছিল লিও, লিও কোথায়? আছে হয়তো খাটের নিচে। আমি ভাবতাম যে ঠিকই বুঝি খাটের নিচে, হয়তো অনেক সময় খাটের নিচে ঘুমায় থাকে। তো বিড়াল কোথায়? খাটের নিচে। তো আমি আইসা নামাজ টামাজ পড়লাম, 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় ডিটেইল গুলো দরকার নাই। হ্যাঁ, তুমি পরে ও স্বীকার করে না, স্বীকার করে না। পরে যখন দেখি কোনো শব্দ নেই, ও আমাদের সাথে খুঁজতেছে, বলে না। তুমি শেষটা বলে ফেলো। হ্যাঁ, শেষের জায়গাটা বলে ফেলো। হ্যাঁ, পরে ও চাপ দাপ বলার পরে তারপরে এখন আমার ছেলে বলতেছে, আম্মু ওরে আর রাখো না, ওরে বিদায় করে দাও, কারণ এখন আমার আত্মীয় স্বজন, আমার মেয়ে, মানে ওকে কি বিদায় করা হয়েছে? হ্যাঁ, বিদায় করা হয়েছে। এখন ওরে বিদায় করা হয়েছে। এখন ওরে তো আমি 4টা বছর 5টা বছর রাখছি, নিজের মেয়ের মতো রাখছি। আমার সাথে ঘুম পাড়াইছে, আমার সাথে শুইতে, আমার জড়াই ধরে শুইতে, আমার সাথে বসে খাইতে, বাইরে গেছে, সবকিছুই করছি, স্কুলে নিয়ে গেছি, টিচার আছে, সব। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপর কি হলো? বিদায় করার পর কি হলো? বিদায় করার পর এখন বিড়ালটার জন্য তো খারাপ লাগেই, এখন আমারও ওর জন্য অনেক খারাপ লাগে। এখন ও যে নিয়ে গেছে, গরিবের ঘরের সন্তান, তো ওর তো পড়ালেখাটাও হবে না, ওর সৎ মায়ের ঘরে ও আরো, আমার মনে হয় যে ও আরো খিটখিটা হয়ে যাবে মার অত্যাচারে, সৎ মায়ের। তারপরে ওর পড়ালেখাটাও হলো না, লাইফটা নষ্ট হয়ে গেল। এখন আমি চিন্তা করি ওরা আবার আনবো কিনা, বললে দিয়া যাবে। এখন সবাই মানা করে আমার, না আইনো না। ও এখন এই বয়সে এরকম একটা ঘটনা ঘটাইলো, তুমি থাকো একা। তুমি তোমার প্রশ্নটা যতটা বুঝতে পেরেছি যে ওকে আবার ফেরত আনবে কিনা, তাই তো? তোমার ছেলের সাথে তুমি বিপদে পড়বা, ও তোমার একটা অ্যাক্টিভিটি ঘটাচ্ছে। একটু থামাচ্ছি তোমাকে। তোমার ছেলে কি বলছে এই ব্যাপারে? আমার ছেলেও মানা করে, মেয়েও মানা করে, আত্মীয় স্বজন বোনরা সবাই মানা করে, প্রতিবেশীরাও মানা করে। আনতে হলে একমাত্র তোমার ইচ্ছায় আনতে হবে, তাই তো? আমি আনতে পেতেছি শুধু ওর ভবিষ্যতের কথা চিন্তা করে, সেটা বুঝেছি। হ্যাঁ, সেটা বুঝেছি। একটু আমার একটা প্রশ্ন ছিল যে তোমার মেয়েটা তো স্বাভাবিক সময় বিয়ে হলো, ও চলে গেল, যেটা খুব একটা মানে সত্য আর কি, তা শতসিদ্ধ। আমাদের কিছু থাকে না জীবনের বাস্তবতা, কিন্তু তুমি যে এতটা একা হয়ে গেলে, সেটা রুটটা কোথায়, সেটা শেকড়টা কোথায়? তোমার হাজবেন্ডের সাথে তোমার বন্ধুত্বটা কেমন? হাজবেন্ডের সাথে আমার বন্ধুত্ব ভালোই। হাজবেন্ডের মনে তো মনে করেন কাজে থাকে, বাইরে চলে যায়। আমি না না, কাজে বাইরে যাবেই, হাজবেন্ডরা বাইরে যাবে, কিন্তু বন্ধুত্বের ধরনটা থাকে না যে দুইজনের যতক্ষণই আমরা একসাথে থাকি, আমরা দুজনকে দুজন খুবই শ্রদ্ধা করি, ভালোবাসি, বিশ্বাস করি, এবং আমাদের একটা কনভারসেশনও হয় যেটা খুব সুন্দর কনভারসেশন। হ্যাঁ, তো সেই জায়গাটাতে সেই ফ্রেন্ডশিপটার কথা বলছে, যেটার মধ্যে বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, এই কতগুলো উপাদান থাকতে হয় সম্পর্কের মধ্যে। সেই উপাদানগুলো কি সবই আছে? উনি আমাকে যথেষ্ট ভালোবাসে এবং আমার মনও বুঝে, এবং আমি যখন যেটা চাই সেটা আমার সব রকমের ফ্রিডম দিয়ে রাখছে। হ্যাঁ, তাহলে যে তোমার এতটা একাকিত্ব হলো, সেটা কি তোমার ছোটবেলা থেকে কি তুমি একা থাকতে তোমার কষ্ট হতো? মেয়েটা তো বিয়ে হয়ে যাবে জানাই ছিল, তাই না? এটা তো একটা বাস্তবতা। তাহলে যে
একটা সেকেন্ড আমি একটু শেষ করি প্রশ্নটা। তাহলে তোমার যে এতটা তুমি কষ্টে পড়ে গেলে, সেই কষ্টটা তো মানে হয় না যে খুব গভীরে গিয়ে একটা কষ্ট লেগেছে তোমার, তুমি একাকিত্বটা নিতেই পারছিলে না, এটা কি তোমার আগে থেকেই ছিল? ছোটবেলা থেকেই তুমি একা বোধ করতে? জি, ছোটবেলা থেকে আমি একটু শান্ত, চুপচাপ স্বভাবের। একাকিত্ব ছিল কিনা? হ্যাঁ জি, একাকিত্ব ছিল। ছোটবেলা থেকে আমার কোনো ফ্রেন্ড, বন্ধু বান্ধব কিছু ছিল না। তারপর আমার বাবার বাড়ি, আমরা 4টা বোন, তো আমাদের বংশে আবার মেয়ে পছন্দ করতো না। আমরা খুব মানে চাপের মধ্যে থাইকা বড় হইছি। আর বড় হইতে পারিনি এরকম। 14 বছর আমার বিয়ে দিয়ে দিয়েছে, মানে মতামতের প্রয়োজন মনে করেনি। ছোটবেলায় তো নেগলেক্টেড হয়েছে, তাই তো? কোনো মানে কোনো দিক দিয়ে কোনো ফ্রিডমই পাইনি ছোটবেলায়। কোনো মানে একটা বাচ্চার যে মন কি জিনিস আমার বাবা মা এটা কোনোদিন বুঝে নাই, আজও পর্যন্ত বুঝে না। ভাই বোন কতজন? আমরা 4 বোন, বোনদের মধ্যে আমি বড়, আমার একটা ভাই, ভাই আমার বড়। ভাই বড়, ভাই আমার বড়, তুমি হচ্ছে সেকেন্ড চাইল্ড? হ্যাঁ, বোনদের মধ্যে আমি বড়, আমার ছোট 3 বোন। হ্যাঁ, আচ্ছা, একটু তোমার প্রশ্নটা হচ্ছে যে বিড়ালটা বলেছে মেয়েটিকে আবার আনবে কিনা, সেটা তোমার কোশ্চেন। তুমি একটু লাইনে থাকো, যদি চট করে ওদের কোনো প্রশ্ন থাকে, কারণ বিরতির পরে তোমার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তোমাকে আর ফোনে রাখার দরকার হবে না, একটু লাইনে থাকো। হামিদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটু বলবেন ওই মেয়েটাকে যখন আপনি আবার অ্যাকসেপ্ট করেছিলেন, মানে আপনি যখন নিয়েছিলেন, এটাতে সবার মত ছিল? হ্যাঁ, যখন ওরে নিয়ে আসছি তখন তো সবাই রাজি খুশি ছিল, সবাই মত ছিল। কিন্তু দিন দিন যখন ও বছর পর বছর আমার ছিল, বেয়াদবি করতো, কথা শুনতো না, তখন বলতো, আমার মেয়ে বলতো ছিল। একটু আমরা পেয়ে গেছি উত্তরটা, একটু লাইনে থাকো। আপনার বর্তমান বয়স কত? আমার বয়স 48। আচ্ছা, এর আগে কখনো ডিপ্রেশনে পড়েছিলেন বা কখনো কোনো ডক্টর দেখিয়েছিলেন, এরকম হিস্ট্রি আছে আপনার? ডক্টর দেখাইনি। ডিপ্রেশন মানে একটা ঘটনা অনেক আগে ঘটছিল, 2004 সালে, সেটা আমি বলতে চাইতেছি না। আর আরেকটা হইলো মেয়ে বিয়ে দেওয়ার পর, মানে মেয়েটা সহজে মেয়ের বিয়ে হোক, মেয়ে সুখে থাক, ভালো, এটা চাই, কিন্তু মেয়ে আমার থেকে কেন দূরে থাকবা, মেয়েটা মাইনে নিতে পারি এখনো না। মনে করেন মেয়ে জব করে, তো ও প্রায় 4 মাস 6 মাস 3 মাস পরে আসে। আমি অনেক রাগারাগি করি, ওর সাথে কথা বলি না, ফোন দেই না, কেন তুই আসিস না, খুব অভিমান কাজ করে। মেয়ের যখন বিয়ে হলো তখন মেয়ের বয়স কত ছিল? মেয়ে বিয়ে কমপ্লিট করার পর মেয়ের বিয়ে দিছি, মেয়ের বয়স তখন 26-27 ছিল। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই? ওকে, আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। তুমি খুবই কষ্টে রয়েছো, কিন্তু তুমি মানে বাচ্চাটাকে আবার আনবে কি আনবে না এইরকম উত্তর আমাদের অনুষ্ঠান থেকে আমরা সাধারণত দেই না, কারণ আমরা একটা সিদ্ধান্ত যদি দিয়ে দিই, এটার ইতিবাচক দিকও থাকবে, নেতিবাচক দিকও থাকবে, তাই না? সো সেই সিদ্ধান্তটা এই অনুষ্ঠান থেকে দেয়া আমরা এই জায়গাটা করি না। আমরা যারা সাইকোথেরাপি বা কাউন্সিলিং করছি, আমরা সিদ্ধান্তটা দেই না, আমরা অন্যের কাছ থেকে সিদ্ধান্তটা শোনার চেষ্টা করি। তার আগে তাদের একটা সাইকোথেরাপিউটিক প্রসেসের মধ্যে যেতে হয়, যাতে করে সিদ্ধান্ত নেবার দক্ষতা ওদের তৈরি হয়। কেমন? তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা তোমার কথাটা আর বিরতির পরে আরও আলোচনা করব সময় থাকলে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো বরাবরের মতোই। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, বিরতির পর আমরা সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে ফেরত এলাম। আর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ছিল যে যখন একটি ছেলে সন্তান তার মার আশা আকাঙ্ক্ষা পূরণ হতে না দেখে বাবার দ্বারা, তখন সে তার বিবাহিত জীবনে কি ধরনের আচরণ করতে পারে, বা সেটা তার বিবাহোত্তর জীবনে সেটার প্রভাব কিভাবে পড়ে। তো আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, আমরা শুধু শুনেছি, খুব একটা আলোচনা করার সুযোগ হয়নি, তা আমরা একটু আলোচনা করছি ফোন চলে আসার আগে। হামিদ, তুমি যদি একটু আগে বলো, যেহেতু কিছু বলার সুযোগ পাওনি প্রথমবার। প্রশ্নের যিনি প্রশ্ন করেছেন ওনার ব্যাপারে, আচ্ছা, ওনার একটা জিনিস হচ্ছে যে উনি বলেছিলেন যে ওনার মেয়েটা বিয়ে দেওয়ার পর ওনার খুব লোনলি লাগতো, এই লোনলিনেস কাটানোর জন্য উনি একটা মেয়েকে অ্যাডপ্ট করেছেন এরকম। সো এটা ছিল ওনার একটা পার্সোনাল ডিমান্ড, একদম ব্যক্তিগত একটা জায়গা থেকে। এটা ঠিক প্রপার অ্যাডপশন ছিল না, কাজের জন্য নিয়ে আসছিল, উনি চেয়েছিলেন, কিন্তু হ্যাঁ কোনো না মানে অ্যাডপশনে যেরকম একটা প্রসিডিউর ফলো করা হয় ওইভাবে করা হয়নি, বাট ওনার চাহিদা ছিল, সেই হিসাবে এই জিনিসটা হয়েছিল।
এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি বলেছেন যে বাচ্চাটা খুব অবহেলায় বড় হয়েছে, যে কারণে তার মধ্যে কিছু আচরণগত চ্যালেঞ্জিং কিছু আচরণ রয়েছে যেটা আস্তে আস্তে প্রকাশিত হয়েছে। সো উনি ওনার জায়গা থেকে যথেষ্ট যত্ন করেছেন বলেছেন, কিন্তু এখন এই চ্যালেঞ্জিং আচরণটার জায়গায় এইটার সাথে অ্যাডজাস্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং ওই যে বললেন যে ওনাদের একটা বিড়াল ছিল, এটার সাথে যে ঘটনা হয়েছে এগুলোতে, সো ওনার আসলে বিষয়টা হচ্ছে উনি একটা মানে দোদুল্যমান অবস্থায় আছেন। ওই মেয়েটার সাথেও ওই বাচ্চাটার সাথেও ওনার একটা এক ধরনের মানসিক একটা ব্রিজ তৈরি হয়েছে, যেটা একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে। আবার ওই বিড়ালটার সাথেও হয়তোবা এখন বিড়ালটার সাথে বা আশেপাশে সব কিছুর সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়ার কারণে ওনার ওই জায়গার চাহিদাটা একটু কমেছে, এবং ওই যে বারে বারে কমপ্লেইন আসে বাচ্চাটার ব্যাপারে যে এরকম আচরণ করে, চ্যালেঞ্জিং আচরণগুলো করে, এইটা নিয়ে উনি খুব কনফিউজড আছেন। বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন, এখন আবার নিয়ে আসবে কিনা আমাদের কাছে প্রশ্ন করেছেন এইটাই, যে আবার ফিরিয়ে আনবো কিনা। সো এইটা সবাই মানা করছে। হ্যাঁ, এখন হয়তোবা এটা আরেকটা কারণ হতে পারে যে এখন উনি হয়তোবা আগে যেই সময় যতটা লোনলি ফিল করতেন, দেখাতেন, ডিপ্রেস থাকতেন বা খারাপ লাগতো, এখন হয়তোবা ওই জায়গাটা থেকে অনেকটা বের হয়ে এসেছেন, যে কারণে হয়তোবা কোনো না কোনোভাবে মানুষ আর এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে, এটাকে নিতে চাচ্ছে না। চ্যালেঞ্জ উনি বেরিয়ে আসছেন কিনা সেটা আমরা জানি না। হ্যাঁ, পরিবারও এইভাবে হতে পারে, এইভাবে ভাবতে পারে। তো এখন হচ্ছে উনার যে চাওয়াটার ক্ষেত্রে উনি কাজ করতে পারেন যে ওই বাচ্চাটার প্রতি, যেহেতু আসলে একটা ছোট বাচ্চাকে এইভাবে যত্ন করলে মায়া লাগবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু বাচ্চাটা তো উনার রিচেবল একটা জায়গা, মানে যেখানে উনি রিচ করতে পারেন। যদি পরিবার নাও চায়, উনি কিন্তু ওইভাবে যোগাযোগ করে আস্তে আস্তে, মানে আমরা যেটা বলি না যে একবারে বিদায় করে দেওয়ার চাইতে আস্তে আস্তে তার ফ্যাসিলিটিগুলোকে, যদি উনি চেয়েছেন যে ছোট বাচ্চা কিভাবে তার ক্যারিয়ার গড়বে, ওনার একটা চাওয়া ছিল যে বাচ্চাটা ওইখানে গেলে ওই পরিবেশে ভালোভাবে থাকবে না। মানে তোমার উত্তরটা আমি ধরতে পারিনি, মানে ওইখানেই থাকবে কিন্তু উনি এখানে ওনার বাসা থেকে উনি বাচ্চাটা যোগাযোগটাকে উনি তো একবারেই বন্ধ করে দিতে পারছেন না, যেহেতু একটা না যোগাযোগ আছে কিনা তা আমরা জানি না। বলেছে যে ওর বাবা বলেছে যদি চান আবার ইয়ে করতে পারবেন, সেটা আলাদা কথা। এখন যোগাযোগ আছে কিনা আমরা জানি না। তো সেই ক্ষেত্রে এক নম্বর হচ্ছে যে এখানে একটা চ্যালেঞ্জ, এই বাচ্চা মেয়েটার কিছু আচরণগত চ্যালেঞ্জ রয়েছে, বা এইটাকে উনি যদি অ্যাজ এ মনে করেন যে এটা তার বিকাশজনিত একটা সমস্যা, এটাকে আমি ট্রিটমেন্ট করব, তাহলে উনি কিন্তু ওই বাচ্চাটাকে ট্রিটমেন্টে নিতে পারেন। আচরণগত আরেক বাসা থাকবে আর উনি ট্রিটমেন্ট করাবেন, সেটার উনি টার্গেট নিয়ে হয়তো এটা করতে পারেন। এটা সম্ভব না। আরেকটা জায়গায় থাকলে মানে ট্রিটমেন্টের জন্য তো বাড়ির পরিবেশটাও খুব ইম্পর্ট্যান্ট। ও যেখানটায় আছে সেই পরিবেশটা তো একই থাকছে, তাই না? ও তো আর কাছে থাকছে না। তো সেখানে ট্রিটমেন্টটা আরেক জায়গায় থেকে ট্রিটমেন্টটা নেওয়াটা ডিফিকাল্ট হতে পারে, বাচ্চাটাও ছোট বাচ্চা। সো এইটা একটা। দুই নম্বর হচ্ছে উনি নিজে মানে মাঝে মাঝে গিয়ে দেখে আসতে পারে, ওইটুকুই। আরেকটা হতে পারে, যেমন অনেক সময় হয় না যে 2-4-5 ঘন্টার জন্য বাসায় এনে রাখলো, সেটাও আমরা জানি না ওর ছেলে রাজি হবে কিনা। ছেলের তো একটা খুব নেগেটিভিটি তৈরি হয়েছে, তাই না? তো সেখানে সেই বরং বাচ্চাটাকে নিয়ে যদি কখনো কোথাও পার্কে যেতে চায় বা ঘুরে আসতে চায়, ওদের মতামত নিয়েই সেটা বাচ্চার সাথে কিছু সময় কাটানো আউটসাইড দ্য হোম সেটা করতে পারে, কিন্তু বাড়িতে নিয়ে আসাটা আমার মনে হয় না যে ছেলে মেয়েও খুব পছন্দ করবে আর কি, কারণ সবাই খুব বিপক্ষে আছে এটার আর কি। আরেকটা হতে পারে উনি নিজের যদি এই যে এরকম একটা আবেগজনিত জায়গায় যেহেতু উনি কষ্টটা পাচ্ছেন, সেটার জন্য উনি একজন প্রফেশনাল হেল্প নিতে পারেন। যে আমার এইরকম যে একটা জিনিস বললেন যে ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন, এটা উনি এবং এখনো যোগাযোগ কয়েক মাস পরে হলে উনি এটা অ্যাকসেপ্টই করতে পারেন না। না, মেয়ে যখন আসার পরে উনি খুব কষ্ট, মানে মেয়ের সাথে উনি কথা বলেন না। তো ওনার এই আবেগটা কিভাবে প্রকাশ করেন বা আবেগজনিত কারণে উনি অনেক কষ্ট পান, এটা যদি প্রফেশনাল হেল্প নেন, উনি কিন্তু কিছু স্কিল শিখতে পারেন, কিছু টেকনিক শিখতে পারেন, যেটাতে উনি আরো কম কষ্ট পেয়ে নিজেকে আরো বেশি মানে ওনার জীবনটা যাপন করতে পারেন। এটা একটা হতে পারে। ওকে, সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার চাইল্ডহুডে কিছু না কিছু বিষয় আছে যেটার জন্য পরিষ্কারভাবে আছে। হ্যাঁ, এবং একটা জায়গা উনি বললেন যে বলতেও চাচ্ছি না। তো আমার মনে হচ্ছে যে সেই জায়গাটা ওনার যেমন প্রফেশনাল হেল্প লাগবে, ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে ওনার মানে এই যে একাকিত্বটা, ইনসিকিউরিটিটা, এটা আইডেন্টিফাই হওয়াটা দরকার, এবং নিজের যত্ন করাটা। এখন নিজের একদমই মানে ও আসলেই আমি ভালো থাকবো, ও
ওই মেয়েটাকে নিয়ে আসলেই আমি ভালো থাকবো। মেয়েটা তো নাও আসতে পারে, এটা তো আমরা জানি না, মেয়েটা তো চলে গেছে। তো আগে আমি নিজে যদি ভালো থাকি, তারপরে আমি যে বাচ্চাটাকে আনবো কি আনবো না, পরামর্শ করা, যত্ন করা, এই সিদ্ধান্তগুলো আমি নিতে পারবো। তো আমার কাছে মনে হয়েছে উনার নিজের আর কি কি রিসোর্স আছে, বেশি দরকার, কোন জায়গাগুলো ফোকাস করা যায়, এবং আরো অনেক বিষয় আছে, যেমন মেয়ের সাথে মানে এত এত মন খারাপ কেন হচ্ছে, কষ্ট পাচ্ছে, এগুলো এক্সপ্লোরেশনের জায়গা আছে। চট করে আসলে এই উত্তরগুলো দেয়া যাবে না। তবে আমার কাছে মনে হচ্ছে উনি যদি নিজের প্রতি ফোকাস করেন, 1 ঘন্টা করে হাঁটলো বা আধা ঘন্টা করে হাঁটলো, নিজের যে যত্নগুলো করে উনি কমফোর্টেবল বা আগে করে রিলিফ হয়েছে, ভালো থেকেছে, ওগুলো একটু একটু করে যদি কিছু মেডিটেশন, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু তোমার ওই যে মানে হয় না যে বাড়িতে বসেও অনেক রকম এক্সারসাইজের ব্যাপার আছে যেগুলো ভালো বই পড়তে পারি এবং ভালো সিনেমা দেখা, এবং বললো যে হাজবেন্ডের সাথে অনেক ভালো সম্পর্ক, তো হাজবেন্ডের সাথে শেয়ার করা যায় কিনা, শেয়ার করে একটা কনক্লুশন অবশ্যই মানে পৌঁছাতে পারবে, কারণ ওনার ফিলিংস গুলো শেয়ার করা দরকার। হ্যাঁ, আমরা একটা ফোন নিয়ে আসি। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা সবাই। জি, একটা বিষয় হলো যে আমার আব্বা আর আম্মাকে নিয়ে আর কি। ওকে। তো আব্বার প্রতি হয়, আব্বার জন্য খুব মানে ফিলিংস কাজ করে, কিন্তু মার জন্য কোনো ফিলিংস কাজ করে না। আচ্ছা, আসলে এটা কি কারণে আমার প্রবলেমটা আমি বুঝতেছি না, এটা কি কোনো রোগ কিনা, এটা কোনো প্রবলেম কিনা? রোগ তো অবশ্যই না, এটা তো একটা যুগের ধারাবাহিকতায় হয়তো জিনিসটা ঘটেছে এরকম। সো এটা তো রোগ হিসেবে আমরা এখনই রোগ নির্ণয় করতে পারছি না এতটুকু শুনে। তো যেটা হচ্ছে বাবার জন্য ফিলিং কাজ করে, কিন্তু মায়ের জন্য কোনো ফিলিং কাজ করে না, আমি কি ঠিক ধরলাম? জি জি জি, বাবা আমার কিছুই করেনি, মাই করে বেশিরভাগ টাকা পয়সা বা যাই কিছু মাই আমাকে মিটায়, কিন্তু কেন জানি মানে মার প্রতি আমার কোনো ফিলিং করে না। এই ফিলিংটা কবে থেকে কমে গেছে, এটা কি মানে ভাবলে বের করা যাবে, ভেবে বের করা যাবে? এটা আমি চেষ্টা করছি, আমি অনেক চেষ্টা করছি যে জিনিসটা মানে বের করার, পাইনি। তবে হ্যাঁ, কিছু একটা জিনিস, যেমন আমার ছোট ভাই আছে একটা, ছোট ভাইয়ের সাথে আমার আম্মা আব্বার সাথে ঝগড়া হয়, তখন আমাকে প্রায় প্রায় বলতো যে মা যে লাঠি নিয়ে দিত, যে পিঠ পরে মার, মায়েরা বাড়ির থেকে দাঁড়ায় দেয়। আমি বললাম যে না, এটা তো অন্যায়, এটা আপনি কেন আমাকে এই শিক্ষাটা কেন দিতেছেন? আপনারা মা বাবা, আপনারা তার শাসন করবেন, আমাকে কেন আগায় দিতে আছেন? একদম ঠিক কথা, একেবারে ঠিক কথা। অনেক ঘটনা এরকমই মানে হয়েছে, সে মাই সবসময় আমাকে আগায় দেয়, সবসময় উনি আমাকে বলে এটা করো ওইটা করো, আর মা বাড়ির থেকে দেয়। আবার কয়দিন পর মা দেখি ওর সাথে মিলেমিশে চল। এটাও কি কোনো একটা কারণ হইতে পারে কিনা আমি কিছু বুঝতেছি না। মানে মায়ের প্রতি এরকম একটু নেগেটিভ অনুভূতি, যেটা নেতিবাচক অনুভূতি, মানে মানে হয় না যে আমার অনেক কিছু রাগ, কিছু কষ্ট জমে গেছে ভেতরে, সেটা কবে থেকে হয়েছে এক্স্যাক্টলি কি মনে আছে, কোন সময় থেকে শুরু হয়েছে? এটা ওই যে বললাম যে এই ঘটনা ধরেন 4-5 বছর আগ থেকে। ও যখন ছোট ভাইকে শাসন করার জন্য মা ডাকতেন তখন থেকে, নাকি আরো কোনো ঘটনা আছে এর সাথে? হ্যাঁ, আরো অনেক ঘটনা আছে, যেমন মাকে তো প্রথমত আমি অনেক বিশ্বাস করতাম, ভালোবাসতাম, অনেক ই করতাম। প্রথম একটা ঘটনা হয়েছে আরো 27 বছর আগে, যেমন আমার কিছু স্বর্ণ অলংকার ছিল, সেটা আমি আমার মার কাছে হেফাজতে রাখছিলাম, যে মা এটা আমার ওয়াইফের। আচ্ছা, তুমি ম্যারিড না? জি জি, আমি ম্যারিড। তোমার স্ত্রী নিয়ে তুমি মা বাবার কাছে একই বাড়িতে থাকো? জি না। আচ্ছা, আলাদা বাড়িতে থাকো? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের বাড়িতে থাকি না, মানে ওই যে ছোট ভাইয়ের সাথে আমার তেমন একটা বনাগতি নাই। আচ্ছা, তুমি পরিবার থেকে আলাদা হয়ে গেছো এখন? জি জি, আলাদা বাসস্থান নিয়েছো। সেটা কি বিয়ের পর থেকে নাকি বিয়ের আগে থেকেই? না, বিয়ের পর থেকে। বিয়ের পর থেকে, ওকে। হ্যাঁ, সো তাহলে তোমার বয়স কত এখন? আমার বয়স 44। মানে এই যে এতটা বিতৃষ্ণা মায়ের প্রতি, সেটা তোমার কি মনে পড়ে এক্স্যাক্টলি কখন থেকে শুরু হলো, এবং সেটা সূত্রপাতটার সময়কার কথা মনে আছে? ওই যে বললাম যে কিছু স্বর্ণ অলংকার আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, হ্যাঁ
তো সেখান থেকে দেখা গেছে এই স্বর্ণ অলংকারটা আমার মার কাছ থেকে আমার ছোট ভাই যে কোনো কারণে নিয়ে বিক্রি করে ফেলাই। আচ্ছা, তো এরপর থেকে একটা মার প্রতি আমার একটা অনীহা বা বিশ্বাস উঠে গেছে। একদম। এরকম আরো কয়েকটা ঘটনা ঘটছে, সেটা সম্পূর্ণ আমি মাকে বিশ্বাস করেই রাখছি, কিন্তু এটা আমি কোনো কি পাইনি। মানে আস্তে আস্তে ভাবে মা আমার কাছ থেকে মানে মা আমার কাছ থেকে মনে থেকে শত চেষ্টা করলো, কেন জানি আমি মাকে ভালোবাসি, ঠিক আছে মাকে অনেক বিশ্বাস ভালোবাসি, বাট আমি মানে ফিলিংস কোনো কাজ করে না যে ওনাকে কিছু খাওয়াবো, ওনাকে একটু আদর যত্ন করবো, ওনার অসুস্থ হয়েছে আমি দেখতে যাবো, আমার এই ফিলিংসটাই কাজ করে না। কিন্তু বাবার জন্য ভেতর থেকে অনুভূতিটা আসে না। জি না। আচ্ছা, বাবার প্রতি হয়। আচ্ছা, ওকে। বাবা মার দুজনের মধ্যে সম্পর্কটা কেমন দেখেছো ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে দেখছি যে বাবা মার তেমন সম্পর্ক ভালো ছিল না, মানে প্রায় বাবার সাথে মা ঝগড়া করতো অকারণে। অন্যায়, বাবার কোনো অন্যায় ছিল না, কিন্তু মা তারপরও মানে বাবার একটা দোষারোপ করতো, মানে এরকম ই করতো। তো এগুলো আমি দেখতাম, আমি বলতে পারতাম না। যখন বুঝে রইলাম, একদিন বললাম যে মা এটা তো অন্যায়, আপনার বাবার সাথে এইভাবে কথা বলেন। তখন দেখতাম মা মিথ্যার আশ্রয় নিত, মিথ্যা কথা বলতো, আমি বুঝতে পারতাম। তখন মিথ্যা কথা মানে কি উনি বলতেন যে না আমি এটা করি না? হ্যাঁ হ্যাঁ, বলতো আমি করি না, অথবা বলতো তোর আব্বা এটা বড় ধরনের অন্যায় করছে। তখন বললাম যে কি অন্যায় করছে। একদিন দেখলাম রাত্রে শীতের মধ্যে আমার আব্বার খাতা বালিশ সব ফিক্কা বাইরে ফেলে দিতে। তখন আমি বললাম যে রাত্রে 1টা বাজে আপনারা কি শুরু করছেন, কি হয়েছে? বলা যাবো না, তোর আব্বা অনেক কাজটা কাটতেছে না কি করতেছে, যে গুল খাইতেছে না সিগারেট খাইতেছে, আমার একটা আমাকে অ্যান্সার দিল যে এটা করতেছে। তাই বললাম যে এটা উনি করতেছে সেটাকে বুঝিয়ে বললেই পারতেন, তা আপনি ওনাকে কেন বালিশ টালিশ সব ল্যাপটপ সব শিক্ষা বাইরে ফেলাই দিলেন, ওনাকে বের করে দিলেন? বাসা থেকে বের করে দিয়েছেন বাবাকে? হ্যাঁ, রাত্রে বাসা থেকে বের করে দিয়েছি। আচ্ছা, ওকে। তো আমার কাছে খুব খারাপ লাগলো, মা আপনি তো এটা ঠিক করেন নাই, আমার বাবা যত কিছু উনি তো আপনার হাজবেন্ড, আপনি তো ওনাকে সম্মান করবেন। ছোটবেলা থেকে কি তোমাকে একটু বেশি শাসন করা হয়েছে? হ্যাঁ, আমাকে একটু বেশি শাসন করে। মার খেয়েছো? হ্যাঁ, অনেক মার খেয়েছি। মার কাছ থেকে বেশি? জি জি, এখনো আমাকে মারে। আমার বয়স 44, আমার মা এখনো আমাকে মারে। আচ্ছা, আর তোমার স্ত্রীর সাথে মায়ের সম্পর্কটা কেমন ছিল, মানে যখন একসঙ্গে ছিলে? আগে তো একসঙ্গে ছিলে না? জি। বিয়ের পরে আলাদা হয়েছো নাকি বেশ কিছুদিন ছিল ওখানে? বেশ কিছুদিন ছিল, তারপরে আলাদা হয়ে গেছে। তো তখন তোমার স্ত্রীর সাথে তোমার মায়ের সম্পর্কটা মানে আচরণগুলো কেমন ছিল? না, ভালো ছিল না। আচ্ছা, মা তার সাথে দুর্ব্যবহার করতেন মনে হয়? মাই বেশিরভাগই করতো। না, মার কথাই বলছি, মা তার সাথে দুর্ব্যবহার করতেন? আমি যুক্তি দিয়ে মাকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু দুর্ব্যবহার করতাম না। না, তোমার কথা বলিনি তো, তোমার স্ত্রীর সাথে মা দুর্ব্যবহার করতেন কিনা সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতেন। তো তোমার স্ত্রী আসেন, তোমরা কি আসা যাওয়া করো মার বাসাতে দুজন? হ্যাঁ, আসা যাওয়া করি, খুব কম। আর তোমার ছোট ভাইয়ের সাথে তোমার বয়সের গ্যাপটা কত? বয়সের গ্যাপ 5 বছর। 5 ইয়ার্স। তো হবার আগে পর্যন্ত কি তুমি আদরটা পেতে একটু, নাকি মানে হওয়ার পর থেকে তোমার আদরটা কমে গেল নাকি হলো? না, আমার আদরটা আসলে মোটামুটি ঠিকই ছিল, কিন্তু যদি বললাম যে আমি কিছু জিনিস সঞ্চয় করছি কষ্ট করে, সেটা মার কাছে রাখার পর মা আচ্ছা মানে অবিশ্বাসের একটা কাজ করেছেন আর কি। হ্যাঁ, সেটার জন্য এখনো তুমি ক্ষমা করতে পারোনি, কারণ তোমার একটা কষ্ট আছে ভিতরে, রাগও আছে হয়তো, তাই তো? জি জি, এটা একটা না, এরকম অসংখ্য কাজ করছে যেটা আমি মানে মাফ করতে পারি না। সেটাই বুঝি, কিন্তু ওনাকে বুঝতে দিই না। ওনাকে আমি সামনে বলি, এখনো আদর করতে চেষ্টা করি, ভালোবাসি, ওনাকে সব ডাক খোঁজ দেই, যোগাযোগ রাখি, কিন্তু ওই যে প্রকৃতভাবে মন থেকে আমি ওনাকে মন থেকে আসে না জিনিসটা আর কি, আসে না। জি সেটাই। বাবা কি একটু চুপচাপ? জি। বাবা কি একটু শান্তশিষ্ট?
জি জি, বাবা একেবারে শান্তশিষ্ট। বাবা অবশ্য নাই, বাবা গত বছর মারা গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, বাবাকে তাহলে হারিয়েছো। ওকে, তোমার আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? মানে আমার প্রশ্ন রয়েছে যে এই যে যাই কিছু, মানে এখন তো বাবা নেই, বাবাকে তো যথেষ্ট ভালোবাসতাম, আদর করতাম, কিন্তু মাকে চাই করতে, কিন্তু মন থেকে আসে না। হ্যাঁ, খুবই মানে খুব ভালো একটা প্রশ্ন তোমার। আসলেও তো সবাই চায় মাকে ভালোবাসতে, মা বাবাকে, কিন্তু তোমার ভেতর থেকে আসছে না যে, সেটার জন্য তোমার কি অনুভূতি হয়? কোন একটা অপরাধ বোধ কাজ করে কি? জি জি, আমার অপরাধ বোধ কাজ করে, যেটা হলো যে সে তো আমার মা, আমি কেন ভালোবাসতে পারছি না, হ্যাঁ কেন ওনাকে আমি ভালোবাসতে পারছি না, বা কেন মানে আমার কোনো ভুল হচ্ছে কিনা, নিজেকে ত্রুটি হচ্ছে কিনা, মাকে সেবা করতে পারতেছি না কেন, বা মাকে ই করতে অপরাধ বোধ কাজ করছে। তোমার স্ত্রীর সাথে তুমি ভালো আছো? তোমার স্ত্রীর সাথে যে তুমি আছো, তোমার সন্তানও আছে? জি জি, হ্যাঁ, তোমরা ভালো আছো? তোমাদের পরিবারটা তোমরা ভালো আছো? জি জি। আচ্ছা, একটু লাইনে থাকো। তোমার প্রশ্নটা কি এটাই যে, তোমার প্রশ্নটা পাইনি আসলে, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে আমি মানে এই যে যাই কিছু মানে আমি করতে চাই, মানে আমি মন থেকে মানে মন থেকে আনতে পারি কি করে? আচ্ছা, ফিল করতে পারি না, মানে এটা কি কোনো এটা কোনো রোগ কিনা? আচ্ছা, গুড কোশ্চেন। ওকে, তুমি একদম সুন্দর করে প্রশ্নটা উপস্থাপন করলে। একটু লাইনে থাকো। কোনো প্রশ্ন আছে তোমাদের? আমি একটু জিজ্ঞেস করি, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? আমি এসএসসি পাস করেছি। আচ্ছা, স্ত্রীর সাথে আপনার সম্পর্কটি ভালো বললেন, ভালোই আছে, একটু যদি বলতেন কি রকম ভালো? আসলে ভালো বলতে কম বেশি তো কিছু থাকি মন মালিক, কিন্তু সেটা আমি ম্যানেজ করে নিই। মানে আমি জানি যে একটা সংসার চালাইতে গেলে স্ত্রী যদি একটু খারাপ হয়, স্বামীকে একটু ভালো হতে হয়। হ্যাঁ, এগুলো আমি বুঝি, দেখে যা দেখা গেছে কিছু আমার কাছে প্রবলেম মনে হয় না, যদিও কিছু প্রবলেম আছে, সেটা আমি ম্যানেজ করে। আপনার বাবার মতো করে অ্যাডজাস্ট করছেন, তাই না? জি জি জি। ওকে, আপনার সন্তানের সংখ্যা কজন? 3 জন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক কেমন? অত্যন্ত ভালো। সন্তানদের সময় দিতে পারেন? জি জি। আচ্ছা, বর্তমানের যদি আপনার চাপ বা স্ট্রেস জিজ্ঞেস করি, আপনার বর্তমান লাইফে কি নিয়ে চাপ ফিল করেন? জি, মানে আপনার বর্তমানে আপনি কোন জিনিসগুলো নিয়ে চাপ ফিল করেন? মানে কাজের ক্ষেত্রে কোনো টেনশন আছে, টেনশন আছে কিনা? এখন বর্তমানে আমার কাছে সবচেয়ে বড় চাপ ফিল করি যেটা হলো যে আমার নিজের বাড়ি আছে, আমি থাকতে পারি না। এই তৃতীয়ত হইলো মাকে আমার কাছে রাখতে পারি না, মা থাকে না, আমার কাছে আসে না। এইগুলি আর কোনো। মা কি ক্লিয়ার করেছেন কেন আপনার কাছে থাকতে চায় না? ক্লিয়ার করেছি, মা আসলে আমি যেটা বুঝি এটা মা বোঝে না, মা বোঝে মাত্রাই। মানে উনি যেটা বলে, এক্সাম্পল দেন তো, একটা এক্সাম্পল দেন, একটা উদাহরণ দেন। আসলে উদাহরণ দেব, যেমন ধরেন আমি বললাম যে মা আপনি ছেলের কাছে থাকবেন, দুমুঠো ডাল ভাত খাবেন, এটা ইজ্জতের থাকা, এটা সম্মানের থাকা। আপনি আপনার বোনের বাড়িতে বা আপনার ভাইয়ের বাড়িতে যাবেন না, যেহেতু আমার বাবা নাই, এই জিনিসগুলো আমি পছন্দ করি না, আপনি করবেন না। তো উনি কি করে সেটা মানে না। মানে মোট কথা তোমার বাসায় এসে থাকেন না আর কি, তাই তো? জি না, মানে আমার কথা মানে না, ওনার মতো করে উনি চলে। ওকে, ঠিক আছে। আর তোমার ছোট ভাইটা কি আছে, এখন বিয়ে করেছে? জি জি। মায়ের কাছে আছে? মায়ের কাছে বলতে ও বাড়িতে আছে আর কি, মার কাছে আছে। মা ওই বাড়িতে বেশি সময় যায় না, ওই বোনের বাসায় থাকে, ভাইয়ের বাসায় থাকে। আচ্ছা, ওকে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটা জিনিস একটু বলবেন, আপনি বলেছেন যে আপনি ফিল করতে পারেন না, এটা আপনার আজকে প্রশ্ন। হ্যাঁ, এই ফিলিংটার বিষয় কি শুধু মায়ের সাথে নাকি অন্য কারোর সাথেও? শুধু মায়ের সাথে। শুধু মায়ের সাথে, আচ্ছা। আর ভাইয়ের ব্যাপারটা হচ্ছে ওটা আরেকটা চ্যাপ্টার, ওটা এখন বললে সময় লাগবে। এবং ভাইয়ের বিষয়টা হলো
ওটা অন্য, যেমন ভাই আমার সাথে ঠিক আছে, বেয়াদবি আমার করে। পরে ভাইয়ের বিষয়টা বাদ দিয়ে তোমার আর কোনো প্রশ্ন আছে? ভাই তোমার সাথে বেয়াদবি করে সেটা তো বোঝাই যাচ্ছিল, তোমাদের দুজনের সম্পর্কটাও খুব একটা মানে মধুর না। ওকে, আমরা আলোচনা করছি। হ্যাঁ, তোমার প্রশ্নটা ছিল যে এটা কি রোগ নাকি, তাই তো? এটা রোগ কিনা, এটা কি কোনো রোগ কিনা, মানে আমি কি আসলে সুস্থ নাকি না, আমার কোনো ভুল হচ্ছে বা এটা আমি কোনো রোগ? ওকে, হ্যাঁ, খুব মানে ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছো। আমরা আলোচনা করি, তুমি সঙ্গে থাকো, শোনো আর কি। হ্যাঁ, তুমি ফোনটা ছেড়ে দাও। ওকে, হ্যাঁ, সো বলবো? হ্যাঁ, বলো। ওকে, যেটা হয় যে আমার কাছে রোগ মনে হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি নিজেকে খুব দোষ দিচ্ছে, গিল্ট ফিল করছে, অপরাধ বোধ করছে। উনি আনকনশিয়াসলি, আমরা বলি ডিসকাউন্টেড ফিল করা, অসহায় বোধ করছে। এবং যেটা হলো যে ডিসকাউন্টেড মানে নিজেকে মূল্যহীন মনে করছে। সো সব দোষ, আমি বলবো আপনি নিজেকে সব দোষ দিয়েন না যে মাকে আমি করতে পারছি না। আপনার শিশু সত্তাটি ভীষণ কষ্ট পাচ্ছে। কিছু শিশু সত্তা বুঝতে পারবে না, ওর বোঝার মতো করে আবেগের জায়গাটি অনেক কষ্ট পাচ্ছে, যে কারণে আপনি অপরাধ ভাবছেন যে মনে হয় আমার দোষ নাকি আমার অসুস্থতা যে মাকে ভালোবাসতে পারছি না। একটু খেয়াল করলে দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার মা আপনার কাছে থাকুক, আপনার অনেক আবেগ, ভালোবাসা, মমতা মায়ের জন্য। মায়েরও হয়তো আছে, মায়ের প্রকাশভঙ্গিটা ভিন্ন বা মায়ের চাওয়া পাওয়াটা ভিন্ন। এই সময়ে এসে দেখা যায় যে মায়ের সাথে সন্তানের এই গ্যাপটা প্রায় আমরাও পেয়ে থাকি, যে মা বুঝতে চান না, মা বুঝেন না। মাকে হয়তো সন্তানরা একভাবে চাচ্ছে, মা অন্যভাবে চাচ্ছে। যাদের দেখা যায় এরকম 4-5 জন ভাই বোন থাকে, হয়তো একটি সন্তান চাচ্ছে মা আমার কাছে থাকুক, আমার কাছে থাকলে আমার সুবিধা হবে, আমি এই সুবিধা পাবো। অন্য ভাই হয়তো চাচ্ছে আমার কাছে থাকুক। এই যে মাকে নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়, মা বেচারিও অনেক সাফার করে মাঝখানে পড়ে। তবে আরেকটা জায়গা, যদি মা নিজে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি থাকবো, আমি ওর কাছে থেকে আমি ভালো থাকবো, তো এটা তো মায়ের চাহিদা, কিন্তু কষ্ট পাচ্ছেন আপনি। তো আবেগের জায়গাটা, মা যে ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে থাকেন তাও না, ঘুরে ঘুরে থাকেন, এটা মনে হয় ওনার ভালো লাগে, ওনার সেটা আমরা জানি না। হ্যাঁ, তো আমরা মানুষ হিসেবে আমরা কি করতে পারি, আমাদের চাহিদাগুলো, নিডগুলো আমরা প্রকাশ করতে পারি। আমার ফিলিং এর জায়গাটা আমি আরেকজনকে বলতে পারি যে আমি এটা চাচ্ছি। কিন্তু আপনি যেমন বললেন মাকে বলেছি, মা বুঝে না, বুঝতে চায় না, তখন ওই জায়গাটা থেকে আপনার কষ্ট হয়। তো এই জায়গাটায় আমরা বলি যে একটা কথাই আছে ইংরেজিতে, টু টেক কেয়ার অফ ইয়োর চাইল্ড, টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যাট ফার্স্ট। তো এই যে এখানে বলা হয়েছে তুমি নিজেকে আগে যত্ন করো, তুমি যখন নিজেকে যত্ন করবা তখন তুমি যে ভালো থাকবা, তোমার পরিবারে যে তোমরা ভালো থাকবা, সেটা দ্বারা অন্যান্যরাও ভালো থাকবে। এখন আপনি যদি ভালো থাকেন, আপনার পরিবারের যে সদস্যরা আছে, ওই যে বললেন ওয়াইফের সাথে ছোটোখাটো কিছু বিষয় লাগে, বা বাচ্চাদের সাথে সম্পর্ক আপনার খুব ভালো, এই সম্পর্কগুলো আরও ভালো হবে। যে স্ট্রেসটা বা চাপটা আপনি ফিল করছেন, দুঃখ পাচ্ছেন, ওই জায়গাটা ম্যাডাম যেন কি বলেছিলেন যে চাপটাকে উনি বুঝতে পারছিলেন না, মানসিক চাপটা কিছু বলেছিল, মানসিক চাপের কথা আমি বলছিলাম, ও বলছিল যে চাপ বলছিল, তো আমি বললাম মানসিক চাপ আর কি। আচ্ছা, তো যেটা হচ্ছে উনি মায়ের কথাটাই বারবার বলছিলেন। তো আমি বলবো আপনার নিজেকে সময় দেওয়া, আর যেহেতু অনেকগুলো কষ্ট একসাথে আপনি কষ্ট পাচ্ছেন, আমি বলবো একজন প্রফেশনাল হেল্পের সাহায্য নিলে, যেটা হলো মন খুলে কিছু কথা বলতে পারবেন, এতে অনেক কিছু আপনাকে সাহায্য করবে যে আপনি আপনার আবেগটাকে কিভাবে ভারসাম্য করে চলতে পারবেন, তখন আপনার কষ্টটা আমার মনে হয়। এবং এটা কোনো রোগ না, ওর প্রশ্ন ছিল এটা কোনো রোগ না। হ্যাঁ, এটা কোনো রোগ না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে, যে উনি বলেছিলেন যে আপনার বাবার মতোই আপনি রোল প্লেটা করছেন কিনা, যে আচ্ছা আমি ম্যানেজ করার চেষ্টা করছি, হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি, যে আমি একটু প্লিজ করার চেষ্টা করছি। অনেক ট্রাই করার পরও উনি পারেন নাই,
মার প্রতি হয়তো ওনার একটা তীব্র মানে মানসিক টান রয়েছে, মানে উনি চান মার কাছ থেকে স্বীকৃতি পেতে, কিন্তু কোনো না কোনো ভাবে এই জায়গাটা পাননি। এই কষ্টটা, চাপা কষ্টটাই উনি এখন আর ভালোভাবে ফিল করতে পারছেন না। কিন্তু আবার আকাঙ্ক্ষা রয়েছে যে আমি এখনো চাই যে আমি ওই জায়গাটা মাকে একটু যত্ন করব, মা যেন এটা অ্যাকসেপ্ট করেন। তো এইখানে কিন্তু একটা রাগও কাজ করছে, অভিমান কাজ করছে, যে গয়নাগুলো দিয়েছিল সেগুলো নাই হয়ে গেছে, স্ত্রীর গয়না, কাজে ওখানেও তো স্ত্রীর কাছে সে ছোট হয়ে গেছে, তাই না? উনার জায়গাটা হয়তো ব্যালেন্স করতে গিয়ে উনি অনেক প্রেসারের মধ্যে ছিলেন। স্ত্রীর জায়গাটা ব্যালেন্স করা সেটা আমরা জানি না, কিন্তু মানে হয় কি যে মানে হয় না, স্ত্রীর গয়নাটা মা হারিয়ে ফেলেছেন, স্ত্রীর কাছে তো আমার মানে আর কি বলবো, আমার নিজেরও তো একটা আত্মসম্মানে লেগেছে। এবং উনি দেখেছেন যে বাবার সাথে যে আচরণটা হয়েছে, উনি বারে বারেই বাবার পক্ষে বলতে চেয়েছেন, কিন্তু কোনো না কোনো ভাবে মা ওইটা হয়তো ম্যানিপুলেট করেছেন। এই পুরো বিষয়গুলো উনি আসলে প্রপারলি প্রসেস করতে পারেন না, ওনার নিজের সাথে খাপ খাওয়াতে পারেন না। হয়তো ওনার মানসিকতাটা একটু ডিফারেন্ট, যেটার কারণে উনি এই জায়গাগুলোতে অ্যাডজাস্ট করাটা ডিফিকাল্ট হয়েছে। এবং হয়তোবা এমনও হতে পারে যে ছোট ভাইয়ের সাথে একটা কম্প্যারিজন থাকতে পারে, যে মা সবসময় তার পক্ষই নিয়েছে, হয়তো আমাকে বলেছে যে তুমি মারো, কিন্তু দিন শেষে গেল দেখা যাচ্ছে যে ওই ছোট ভাইয়ের সাথেই গল্প হচ্ছে, এই হচ্ছে হচ্ছে, যে কারণে উনি একটা মেন্টালি খুব কনফ্লিক্টের মধ্যে আছেন। আবেগজনিত অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে উনি গেছেন। এবং বাবাও মারা গেলেন 1 বছর আগে, বাবা হয়তো ওনার খুব অ্যাটাচ ফিগার ছিলেন। ওই জায়গাটাতে উনি হয়তো এই কষ্টগুলোকে আর নিতে পারছেন না, যে কারণে উনি মনে করছেন যে এইটা কি একটা রোগ কিনা। সো এটার জন্য উনি আসলে উনার সেলফ কেয়ারের জন্য এবং একটু প্রফেশনাল হেল্প নিতে পারেন। এটা রোগ না, প্রফেশনাল হেল্প নিতে বলছি আমরা, সাইকোথেরাপির হেল্প, কিন্তু এটাকে রোগ হিসেবে নির্ণয় করছি না। উনি নিজেকে এই কষ্টের জায়গাগুলো থেকে বের করে আনার জন্য সেবাটা নিলে উনি আরো ভালোভাবে নিজের জীবনটাকে উপভোগ করতে পারবে। ফোন নিয়ে আসি। থ্যাংক ইউ হামিদ। হ্যালো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। জি, আমি ঢাকা থেকেই বলছি। আমি আসলে আমার দাম্পত্য জীবন নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যদি শিওর, আমরা সবাই শুনছি, যদি অনুমতি দিন আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু সময় নিয়ে হয়তো বলতে হবে আমাকে, সেটা আমরা একটু চেষ্টা করি শর্টকাট করতে। অনুষ্ঠান তো, অনুষ্ঠানে তো বড়। জি, আরেকটা মাই লেভেল বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি হচ্ছে মানে আমার প্রথম একটা বিয়ে ছিল, যেটা দাম্পত্য জীবনের সময় ছিল প্রায় 17 বছর। আচ্ছা। তো সেই ঘরে আমার একটা মেয়ে আছে, যে মেয়েটার বয়স এখন 16 প্লাস আর কি, মানে ও দেরিতে হয়েছে। যাই হোক, তো যে কোনো একটা কারণে আমার আরেকজনকে ভালো লেগে যাওয়ার কারণে বা যে কোনো বিষয়ই হোক, আমি 2014-15 আমি আসলে সুইচ করি। এবং পরবর্তীতে আমার আগের ওয়াইফেরও আগে একটা বিয়ে হয়েছিল। আমার প্রথম বিয়েটা কিন্তু আমার ফার্স্ট বিয়ে ছিল। হ্যাঁ, তো দেখো, তো সে আবার ওই লোকের সাথে, সে দেশের বাইরে থাকে, সেই লোকের সাথে যোগাযোগ করে সেই লোকের কাছে কান্নাকাটি করে, এবং ফাইনালি আমি যখন মুভ করি সেও মুভ করে। ফাইনালি ওকে, ভালো কথা। তো আমরা দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল। আমি যেখানে দ্বিতীয়বার বিয়ে করলাম সেখানে দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমার মেয়ের ভিসার কারণে মেয়ের মায়ের মানে পাসপোর্টে মায়ের নামটা তো আসলে বায়োলজিক্যাল মায়ের নামটা তো চেঞ্জ করা যায় না, যার কারণে একটু ঝামেলা হচ্ছিল। তো তারপরে চেষ্টা তো করে যাচ্ছিলাম। তো আমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। আমার সেকেন্ড ওয়াইফেরও ওটা ছিল সেকেন্ড ম্যারেজ, আমারও সেকেন্ড ম্যারেজ। তার ঘরে একটা তখন তার ছেলের বয়স অলমোস্ট 13-14 বছর। হ্যাঁ, তো এরকম। তো সে ছেলেটাকে প্রচন্ড ভালোবাসে, আমিও ভালোবাসি আমার মেয়েকে, আমার ছেলে, তার ছেলেকে, সবকিছু ঠিক ছিল। আমরা দেশের বাইরে এক জায়গায় ছিলাম। হ্যাঁ, এবং পরবর্তীতে যখন দেখলাম যে আমার ভিসাটা আসলে আমার মেয়ের কারণে একটু ঝামেলা হচ্ছে, আমার মেয়েকে তারা আমি এখানে একা রেখে যেতে পারি না, তখন আমি এখানে চলে আসলাম, আর আমার ওয়াইফ আর ওর বাচ্চাটা ওখানেই থাকে। আমি প্রতি মাসেই তাদের খরচ এবং স্কুল এবং অন্যান্য যে মানে নিডস থাকে সেগুলো সবকিছুই করলাম। আমি 2-3 মাস পরই যেতাম। তো একটা সময়ের পরে টাকা পয়সার ব্যাপার, তো মানে একটা সময়ের পরে আসলে একটু ঝামেলাই হচ্ছিল আমাদের মধ্যে। লং ডিস্টেন্স রিলেশনশিপের কারণে বেশ কিছু ঝামেলা এবং মানে একরকম মানে ফোনে বেশ কথা কাটাকাটি, মাঝে মাঝেই ফোন না করা, এরকম একটা ঝামেলা ছিল। এটা কি সেকেন্ড সম্পর্কের কথা শুনছি আমরা? হ্যাঁ, দ্বিতীয় সম্পর্ক।
হ্যাঁ সরি, দ্বিতীয় সম্পর্কের কথা শুনছি আমরা। দ্বিতীয় সম্পর্ক। এরপরে কি হলো, এর মধ্যে ওই যে আমার ফার্স্ট ওয়াইফ এবং তার হাজবেন্ড দুজনে মিলে ওর বড় বোনকে কোনো না কোনো ভাবে জোগাড় করে, ফোন নাম্বার জোগাড় করে বললো যে আমি নাকি বাংলাদেশে থাকি, এই কারণেই যে আমি আবার আমার ফার্স্ট ওয়াইফকে বিয়ে করেছি। এটা নিয়ে আমাদের মধ্যে বেশ ঝগড়া হলো এবং এক পর্যায়ে আমি একটা কাপুরুষিত মানে আচরণ করেছি, সেটা হচ্ছে তার গায়ে হাত তোলা। পরবর্তীতে 2020-এ সে চলে যায়। 2020-এর মেবি জানুয়ারি আর ফেব্রুয়ারির প্রথম দিকে সে চলে যায়। চলে যাওয়ার পরে তার বাবার বাড়িতেই থাকে। আমি অনেক আমি হাতে পায়ে ধরেছি, অনেক যোগাযোগের চেষ্টা করেছি, বাট মানে নো রেসপন্স। আমি আমার মতন থাকলাম, আমি এর মধ্যে অসুস্থ হলাম, অনেক কিছু হলো, হ্যাঁ সবকিছু ঠিক আছে। ঠিক 9 মাস পরে হঠাৎ করে একদিন আমার ফোনে কল আসলো মেসেঞ্জারে, তারপরে হচ্ছে যেটা আমার সেকেন্ড ওয়াইফ, কান্নাকাটি হলো, সবকিছু হলো। এর মধ্যে আমি আবার ওই যে পারিবারিক আদালতে একটা মামলা হয় 100 ধারায়, যেটাতে হচ্ছে আমি সংসার করতে চাই, হ্যাঁ এরকম একটা সংসারটা যাতে ভেঙে না যায়। তো সেক্ষেত্রে আদালত একটা দিল যে যতক্ষণ পর্যন্ত একটা ডিসিশন না হয় কাজী অফিস বা কাজী সাহেবরা যেন এটাকে ডিভোর্সটা কি না করেন, হ্যাঁ এক্সিকিউট না করেন। যাই হোক, এই অবস্থায় চলতে থাকলো। 9 মাস পরে সে যোগাযোগ করলো, আমি গিয়ে তাকে নিয়ে আসলাম অনেক কিছু করে, কিন্তু তার মা বাবা তার মানে ছেলেটাকে দিল না। যার কারণে কিছুদিন তো যেমন তেমন, 2-3 মাস পর থেকে তার মধ্যে একরকম মানে শূন্যতা, বিভিন্ন রকম ঝামেলা এগুলো শুরু হয়ে গেল। সেকেন্ড লকডাউনও শুরু হলো। পরে সে আমাকে লিখতে বলে যে আমি জাস্ট একটু ছেলের সাথে সময় কাটাতে যেতে চাই, ওর স্কুল ছুটি হয়ে গেছে, মানে অনলাইন ক্লাস ছুটি, তো আমি বাবার বাড়ি যাব। গেল, তারপর থেকে যোগাযোগ বন্ধ, আর আসেনি। এরপরে সে আমাকে একটা ফেক, আমি জানি এটা ফেক, যাই হোক তারপর আমি মানি যে না ফেক হলেও আমি সেটা মেনেই নিয়েছি। সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, ভালো কথা। তো আমি বেশ ভেঙে পড়েছিলাম, আমি একরকম অ্যালকোহলিক হয়ে গেলাম। আমি একদমই মানে আমার শরীরে ট্যাটু করে, মানে মোট কথা বলা যায় যে আমার বয়স এই মুহূর্তে 47 প্লাস, হ্যাঁ, কিন্তু আমি ওই বয়সেও আমি অনেক রকম মানে উদ্ভট আচরণ করতাম, হ্যাঁ শুধু। তবে আমার এই ইসের মধ্যে শুধুমাত্র অ্যালকোহলিক বিষয়টাই ছিল, অন্য কোনো নেশা বা অন্য কোনো কিছু ছিল না। এর মধ্যে হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে আমার সাথে একজন মেয়ের পরিচয় হয়। সে মেয়েটারও আগে 2টো বিয়ে হয়েছে। আমার যেমন এর আগে 2টো বিয়ে হয়েছে, তারও 2টো বিয়ে হয়েছে। প্রথম ঘরে তার একটা সব মেয়ে বাচ্চা আছে। তো আমরা ডিসাইড করলাম এবং আমরা বিয়েও করলাম। আজকে 3 বছর শেষ হয়ে 7 তারিখ তো হয়েই গেল, 4 বছরে পা। কিন্তু প্রতি মুহূর্তেই সে আমাকে প্রচন্ড রকম সন্দেহ করে, খুবই ইনসিকিউর ফিল করে। আমি তাকে কয়েকবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কাউন্সিলিংও করেছি, বাট মানে আমার ফেসবুকের কোনো ফ্রেন্ডকে আমি যদি লাভ রেট দেই, মানে অথবা কোনো লাইক রে ওয়াও দেই, এই টাইপের কথাবার্তা আমি রাতে কেন, মানে আমি ফোন বাইরে গিয়ে আমি ফোন ধরলে সমস্যা, বাথরুমে গিয়ে ফোন ধরলে সমস্যা, ও বাইরে কেউ আছে বাথরুমে এসে ফোন করতে হলো, অথবা আমি যদি ফোনটা না ধরি কোনো কারণে তাহলেও সমস্যা, যে আমার সামনে ফোন ধরতে মানে অন্যজনের সামনে ফোন ধরতে সমস্যা, লাইক মানে টোটালি একটা ডিসঅর্ডার টাইপের মানে অবস্থা। এবং গেল মানে ধরুন 1 বছর হবে, আমাকে সে প্রচন্ড রকম ভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করে, মারে, প্রচন্ড রকম মারে, মানে যেটা কল্পনার বাইরে। আমার বড় মেয়েটা তো চলেই গেল, আমার কাছেই ছিল, চলেই গেল। এবং তারপর থেকে এই অবস্থা। আজকে প্রায় গত শুক্রবারে সে আবারও আমার সাথে মারামারি এবং ঝগড়াঝাটি করে বাসা থেকে চলে গেল। তারপর থেকে সে তার নানির বাড়িতেই আছে এবং সে আমাকে বলেছে যে সে ডিভোর্স দিয়ে দিকে এই করবে সেই করবে। আমাদের এই ঘরে একটা 2.5 বছরের সন্তান আছে, যেটা এখন আমার কাছেই আছে, হ্যাঁ, তো এই আমার কাছেই হয়তো থাকবে। তো আমি আসলে এখন কি করতে পারি, আমি আসলে মানে কোনো কিছু বুঝে উঠতে পারছি না। আমি কোনোভাবে তাকে বুঝাতে পারছি না, মানে আমি না ধার্মিক ভাবে বুঝাতে পারছি না, আমি সাইন্টিফিক ভাবে বুঝাতে পারছি না, মেডিকেলি বুঝাতে পারছি যে দেখো আমার সাথে এরকম রিলেশন নেই। আচ্ছা, ও এখন কোথায়? ও এখন ঢাকাতে। এবং না থাকছে কোথায়? এখন তো অন্য জায়গায় চলে গেছে, কোথায় থাকছে? সে তার আত্মীয়ের বাড়িতে থাকছে, নানির বাড়িতে, নানি এবং খালার বাড়িতে। আচ্ছা, ওর কি আগে কোনো ওদের আরেকটা জিনিস বলি, ওদের ফ্যামিলিতে হচ্ছে আপনার
ডিভোর্স রেশিও অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, ও কি আগে বিবাহিত ছিল? আগে তো বললাম তার আগে, এর আগে দুটো বিয়ে হয়েছিল। সরি আমি মিস করে গেছি। এর আগেও তার দুটো বিয়ে হয়েছিল, মানে এই ওনার মানে এই মেয়েটার সাথে আমারও তৃতীয় বিয়ে, তারও তৃতীয় বিয়ে। আচ্ছা, দুজনেরই থার্ড বিয়ে। এবং মেয়েটির বয়স কত? মেয়েটির বয়স আপনার 28-29 এরকম। আচ্ছা, এর মধ্যেই সে তিন নম্বর বিয়ে করেছে। ওর ছেলে মেয়ে আছে? আগের বিয়েতে কোনো? একটা মেয়ে আছে, 8 বছর বয়স, 7.5-8 বছর বয়স, যাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সে সেটা মনে হয় না কতটা স্বীকার করে আমি জানি না। এই মেয়েটা কোন বিয়েতে হয়েছে? কোন সেকেন্ড? প্রথম বিয়েতে। আচ্ছা, তাহলে ওর আগে যে দুটো ডিভোর্স হয়েছিল সেটা কারণ কি জানা গেছে? ও তো বলেছে যে আসলে মানে ওর হাজবেন্ড লয়াল ছিল না, বিভিন্ন রকম মেয়ে মানুষের সাথে সম্পর্ক ছিল। বাট ওর প্রথম হাজবেন্ডের ওয়াইফ কিছুদিন আগে, গত 2 দিন আগে আমার সাথে যোগাযোগ করেছিল। তখন আমি পুরো উল্টো কাহিনী শুনলাম এবং কিছু এমন জিনিস আমার চোখে আসলো, লাইক এখনকার ছেলেমেয়েরা যেগুলো করে বা জেনারেশন যেগুলো করে, আপনার বিভিন্ন রকম মানে খুবই পার্সোনাল কিছু ছবি শেয়ার করা বা করা, এগুলো দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তারপরেও আমি তাকে ডেকে নিয়ে এসে বলেছি যে দেখো, আমি এগুলো কিছুই, হয়তো ভেতরে ভেতরে আমাকে খেয়ে ফেলবে, বাট এটা তুমি কখনো বুঝতে পারবে না। আমি পেছনের কথা টানতে চাই না। আমি আজ পর্যন্ত, আমাদের বিয়ে 3 বছর শেষ হয়ে আগামীকাল হয়তো 4 বছর আমরা পদার্পণ করবো, কখনো আমি তার কোনো অতীত নিয়ে কথা বলিনি। কিন্তু আমরা হয়তো বিকেল বেলা বা সন্ধ্যেবেলা চা খেতে বসেছি, সেখানে আড্ডাবাজিতে যদি কোনো দুষ্টুমি বা কোনো রকম ফাজলামো বা অথবা হয় না নিজেদের মধ্যে মশকরা, এইটার টপিকটাও থাকে হচ্ছে আমার এক্স, আমার কোনো এক্স, হয়তো আমার প্রথম ওয়াইফ অথবা আমার সেকেন্ড ওয়াইফ, এইগুলো আমি তারপরেও রিঅ্যাক্ট করি না। অনেক সময় মানে ম্যাক্সিমাম সময় আমি কম্প্রোমাইজ। আচ্ছা, ও যে বাচ্চাটাকে কেন নিয়ে গেল না? ওটা ওর বাচ্চা না? হ্যাঁ, ওর বাচ্চা। ও নিয়ে যায়নি, ও জানো আমি ঝামেলা করবো, আমি বাচ্চা দেখতে চাবো। আর বাচ্চাটাকে যেহেতু আমি প্রচন্ড ভালোবাসি, আমি বলেছি আমি বাচ্চা দেবো না। কারণ কি, আমি জানি প্রথম মেয়েটা যে ওর ঘরে, ওর যে প্রথম মেয়েটা, সে একটা সময় অনেক অবহেলিত ছিল। আর ওর যেহেতু নিজস্ব কোনো ইনকাম নেই, তো 2টা বাচ্চা পালার মতো ওর মানে ফিনান্সিয়াল যে বাচ্চা কি মার জন্য মন খারাপ করছে না? বাচ্চা মার জন্য প্রথম 2 দিন একটুই করেছে, বাট ও আমার সাথে বেশি মানে খুব বেশি, মানে আমি ওকে বাসায় যতক্ষণ থাকি খুব সময় দেই। আমার একটা ভাতিজা আছে যে কিনা আমার বড় সন্তান হিসেবেই আছেন। আমার ভাই এবং আমার ছোট ভাই এবং আমার ছোট ভাইয়ের ওয়াইফ দুজনই মারা গেছেন, ও 18। তো মানে আমরা এই 3 জন মানুষ আপাতত আছি। ও মনে করে না, ও আমার, এবং আপনি চাইলে যে আমার পাশেই ও শুয়ে আছে। না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকের জন্য প্রশ্নটা কি আমাদের কাছে? আসলে আমি ওকে কিভাবে কি করতে পারি, আসলে আমি কি করতে পারি, আসলে আমার জন্য এখন কি, কোন ব্যাপারে কি করতে পারি, কোন ব্যাপারটা নিয়ে অনেকগুলো, কোন ব্যাপারটা নিয়ে কি করতে পারি, একটু ব্যাপারটা স্পেসিফিক করলে ভালো হয়। এখানে তো অনেকগুলো আমাদের যে দাম্পত্য জীবনে যে এই অশান্তিগুলো, ওকে আমি কোনোভাবে বোঝাতে পারি না যে আমার সাথে আসলে তার সাথে কোনো সম্পর্ক নেই। এই বিষয়গুলো নিয়ে ওকে আমি আসলে কি বোঝাতে পারি, আমি আসলে আমি এখন কি করতে পারি? আমি কি ওকে লিভ করব? আচ্ছা, এটা তো একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়ে যাবে। আমরা যেহেতু এই অনুষ্ঠান থেকে কোনো সিদ্ধান্ত দেই না, আগেও বলেছি, কাজে এখন ওকে ডিভোর্স করা হবে নাকি ওকে ফেরত আনা হবে, বা এখন এই পরিস্থিতিতে কি করা সম্ভব, সেটা তো অবশ্য অনেক আলোচনার পরে আমরা বুঝতে পারবো হয়তো। কিন্তু প্রশ্নটা আরেকটু হয়তো পরিষ্কার করলে ভালো হতো, কিন্তু এই প্রশ্নটার উত্তর এই ফোরাম থেকে দেওয়াটা একটু মুশকিল হবে। যাই হোক, এখন পরিস্থিতিটা আমরা যতটুকু জিজ্ঞেস করলাম সেখান থেকে কিছুটা বুঝতে পেরেছি। আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, একটু লাইনে থাকতে হবে। আমি প্রশ্ন আছে। আচ্ছা, আপনি একটু বলবেন যে এই যে আপনার 2টা বিয়ে সেভাবে কাজ না করাতে এটা থার্ড বিয়ে, কিন্তু বিয়ের পরপরই আপনারা মনে হয় একটা সন্তান নিয়েছেন। হ্যাঁ, এটা কি প্ল্যান করে নিয়েছেন নাকি এটা? না, এটা কোনো প্ল্যানিংই ছিল না। যখন হয়ে গেল, ও চেয়েছিল যে না হবে না, তখন আমি বলেছিলাম না, আমি এই গুনাহ করতে পারবো না। হ্যাঁ, আসুক, জীবনে আসুক। আচ্ছা, আরেকটা জিনিস বলবেন যে আপনার পরিবারে অন্য আরো কে আছেন, বাবা মা ভাই বোন? আমার মা বাবা গত হয়েছেন অনেক আগেই। হ্যাঁ, আমার সেকেন্ড ওয়াইফও তাদেরকে দেখেনি।
আমার সন্তানরাও শুধু বড় সন্তান তার দাদিকে মনেও করতে পারে না ওইভাবে। আর হচ্ছে আমরা 3 ভাই ছিলাম, আমি সবার বড়। আমার ইমিডিয়েট ছোটটা মারা গিয়েছে গত বছর রোড অ্যাক্সিডেন্টে, আর সবার ছোটটা ও একসময় আমাদের সাথে থাকতো, বাট এই অশান্তির কারণে ও চলে গেছে, ও আর এখন আমাদের সাথে থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার বর্তমান এজ কত এখন? 47 প্লাস। 47 প্লাস, ওকে। আর এই যে আপনার যে বর্তমান ওয়াইফ চলে গিয়েছে, উনার বাবা মা বা উনারা এই ঝগড়াটার ক্ষেত্রে বা আপনাদের সাথে যে উনি চলে গেলেন, মানে এই ক্ষেত্রে উনাদের মতামত কি? উনারা কি চাচ্ছে মেরে সংসার? ওনারা কখনোই কোনো মতামত দেন না। আমার শাশুড়ি আজকে প্রায় 5-6 বছর থেকে আমার শ্বশুরের থেকে আলাদা থাকেন। কি কারণে আলাদা থাকেন আপনি জানেন? ঠিক আছে, আচ্ছা টেলিভিশনের সাউন্ডটা একদম 0 করে দিতে হবে। হ্যালো, একটা সাউন্ড আসছে ওপার থেকে। ছেড়ে দেবে। হ্যালো, আমরা তাহলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা যেটুকু শুনেছি সেখান থেকে আলোচনা করি। তুমি আগে বলো। এখানে উনার যে ইয়েগুলো, মানে সম্পর্ক টিকে রাখাটাই হয়তো উনার জন্য একটু চ্যালেঞ্জ হচ্ছে। কোনো না কোনো আচরণগত জায়গা থেকেই উনার একটা ছিল 16 বছরের সম্পর্ক, 17 বছরের সম্পর্ক, সেটাও টিকলো না। তারপরে ম্যারেজ ছিল, হ্যাঁ বিয়ে ছিল, এবং তারপরের সম্পর্কগুলো কোনো না কোনোভাবে টিকে নেই। এবং এটা এক পক্ষ আরেক পক্ষকে ওইভাবে দুই পক্ষের কথা না শুনে তো প্রপারলি বোঝা ডিফিকাল্ট। সেক্ষেত্রে উনার যে অবস্থানটা, উনি হয়তো খুব খারাপ অবস্থায় যাচ্ছে, মানসিকভাবে একটু এলোমেলো অবস্থায় যাচ্ছেন। উনার নিজেকে সেলফ হেল্প করার জন্য উনার মনে হয় একটু প্রফেশনাল হেল্প, মানে প্রফেশনাল হেল্প তো বলে দেওয়া যায় চট করে। তার আগে তোমার কোনো আর কোনো, এটা আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনার কাছে উনি হয়তো একটু ইম্পালসিভ আচরণ করেন। হ্যাঁ, যেমন একটা সম্পর্ক থেকে বের হয়ে আসলেন, তারপরে থার্ড যে বিয়েটা করেছেন, ওনাদের সাথে কিন্তু বয়সের গ্যাপ অনেক বেশি। উনার 47 প্লাস আর উনার 29। বিয়েটাও করে ফেললেন তাড়াতাড়ি, আবার একদম দ্রুত একটা সন্তান নিয়ে নিলেন, আবার এই সন্তানকেও ছাড়া যাবে না, মনে হচ্ছে ইম্পালসিভ ডিসিশন নিয়ে নেয়। ওইটার জন্যই উনার হয়তো বারে বারেই উনি চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন। উনি চাচ্ছেন সন্তানদের উনার সাথে রাখতে, কিন্তু সাপোর্ট সিস্টেম মানে সাপোর্ট হচ্ছে না। সো এটার জন্য এগুলো হয়তো আরো অনেক কমপ্লেক্স ইস্যু আছে, যেগুলো হয়তো প্রফেশনালের কাছে বসলে, প্রফেশনাল হেল্প নিলে উনি একদম ইলাবোরেট ডিসকাশন করতে পারেন যে যেখানে কোথায় কোথায় উনার সমস্যা ছিল আর কোথায় কোথায় অন্য আরেকজন, কারণ সম্পর্ক তো দুই পক্ষের হয়। সো এই জায়গাগুলো মনে হয় একটু বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারলে উনি ওনার জায়গাগুলো বুঝতে পারবেন, কারণ এখন উনি বুঝতে পারছেন না। সমস্যা কার ছিল সেটা তো আর প্রফেশনাল হেল্পাররা বলবেন না, কিন্তু তার নিজের আত্ম উন্নয়নের জন্য, আরো বেশি স্টেবিলাইজড ফিল করার জন্য সেশন নিতে পারে। এবং উনি যদি মনে করেন যে এই সম্পর্কগুলো কেন ওয়ার্ক করে নাই, সেটাকে নিয়েও যদি উনি বসেন, তাহলে কিন্তু অনেক জায়গা বের হয়ে যাবে যেখানে হয়তো আমি আমার পক্ষ থেকে একটা লেন্স থেকে দেখছি একভাবে ঘটনাটা, সেটা তো সে একলা আসবে না, কিন্তু প্রফেশনালে যে অনেক কাউন্টার কোয়েশ্চেন করলে অনেক কিছু বের হবে যে হ্যাঁ আচ্ছা, নিজেই রিয়ালাইজ করতে পারবে আচ্ছা এই জায়গাটাতে এইভাবে আমি দেখেছি, এটা এইভাবেও হতে পারে। হ্যাঁ, সো ওইটার জন্য আমার মনে হয় উনি ওনাকে হেল্প করতে পারবেন। দৃষ্টিভঙ্গি একটা ওপেন হলে উনি নিজেকে আর একটু হয়তো অস্থিরতার জায়গাটা থেকে একটু কমাতে পারবেন। ওকে, আমার যেটা আমি উনার কথাটা আগে বলি, যিনি ফোন দিয়েছিলেন, আমার কেন যেন মনে হচ্ছে যে উনার মধ্যে একটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম, যেটা হলো যে উনি কিন্তু এই যে বাবা মা নেই এবং ভাইদের সাথেও সম্পর্ক খুব একটা ভালো না, এবং যেহেতু এই ভাই বোনদের সাথে এবং বাবা মার সাথে সম্পর্ক কেমন আছে, বাবা মার সম্পর্কটা কেমন দেখে বড় হয়েছে, যেহেতু বাবা মার সম্পর্ক আমরা যেটা দেখে বড় হই, মায়ের সাথে বাবা কি ধরনের আচরণ করতো সেটার প্রভাব যেহেতু, সেটা কি জানা হয়েছিল? না ম্যাডাম, জানা হয়নি। চাচ্ছিলাম একটু কয়েকটা কোশ্চেন করতে, করা তো লাস্টে করতে পারলাম না। তোমাকে তো স্টপ করিনি কোশ্চেন, ওই যে প্রবলেম, কানেকশনের প্রবলেমের জন্য। তো যেটা হচ্ছে যে বাবা মায়ের সাথে কি ধরনের আচরণ করতো সেটার প্রভাব কিন্তু
সন্তানের উপর থাকে, সন্তান আবার সেই ধরনের কিন্তু আচরণ করে থাকে। এখন এই যে সন্তান আবার ওই আচরণ করে, সন্তানের সন্তান আবার ওরকম আচরণ করে। এখন এই যে বাবা মাকে কি ধরনের আচরণ করতো, এটার এই যে আজকের টপিকটার সাথেও কানেক্টেড হবে। এবং দেখা যায় কি যে আমরা কিন্তু অপোজিট যে পার্টনার থাকে, অপোজিট পার্টনার বলতে মেয়ে হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, কোনো মহিলা হতে পারে, তার ক্ষেত্রেও কি রকম আচরণ হবে ওটা কিন্তু একটা সন্তান বাবা মায়ের সাথে কি ধরনের আচরণ করতো সেটা থেকে তার ভিতরে আসে। তো এখন যেটা হচ্ছে উনি যে এই যে একটার পরে একটা বিয়ে করছেন এবং আবার চট করে বাচ্চাও নিয়ে নিচ্ছেন, সো আমি চেয়েছিলাম যে মানে আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো বাচ্চাও চলে আসছে এবং এই বাচ্চাগুলোর কি হবে, ওরা কি সম্পর্ক দেখতে পাচ্ছে, ওরা তো ভীষণভাবে ডিপ্রাইভ হবে, ভীষণ অসহায়ভাবে বড় হবে এবং ওদের মানসিক অবস্থা কেমন হবে। মানে একবারও কিন্তু মানে বাচ্চার কথা আমরা কেউ চিন্তা করছি না, একটার পর একটা বিয়ে করছি আর বাচ্চা হয়ে যাচ্ছে এবং বাচ্চা রেখে হয় মা চলে যাচ্ছে, বাবা নিয়ে যাচ্ছে, এরকমই তো হচ্ছে এই কেসটার ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা অ্যাওয়ার হওয়া প্রয়োজন যে এই যে এখনকার যে সম্পর্কটা, এটাকে আমি বলবো টক্সিক অ্যাটাচমেন্ট আমরা বলি, যে দেখেন যে কি বিষাক্তময় সম্পর্ক এবং সন্দেহ করছে, খেয়ে শান্তি নেয়, অস্থিরতা। আগের সম্পর্কগুলোতে নিশ্চয়ই 17 বছর সংসার করার পরে যেহেতু ভেঙেছে, সেখানেও অ্যাটাচমেন্টের অবস্থা নিশ্চয় ভালো থাকলে ভাঙতো না। তো আমার কাছে মনে হয়েছে যে মানে একটি সম্পর্ক থেকে আরেকটি সম্পর্কতে যাওয়ার আগে আমি আসলে অ্যাওয়ার হওয়া, অ্যাডাল্ট থেকে আমি সিদ্ধান্তটা নিচ্ছি কিনা, যে প্রাপ্তবয়স্ক আমার যে বয়স, সেই বয়স থেকে আমি বিয়ে করার জন্য আসলে রেডি কিনা, এবং বিয়েটা করেই আবার চট করে সিদ্ধান্তে না যাওয়া, মানে মোট কথা লজিক্যাল সিদ্ধান্ত নিচ্ছি কিনা, লজিক্যালি নিচ্ছি কিনা, সেই জায়গাটা আমার মনে হয় মানে আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছি, হয়তো লজিকটা কাজ করছে না। এই কারণে এটা একটা আমার মনে হচ্ছে ওনার অ্যাওয়ারনেসের জায়গা। আরেকটি জায়গা যেটা হচ্ছে এখন যেহেতু এই মানে এই সম্পর্কটির ক্ষেত্রে এরকম হয়েই আছে, যেহেতু বাবা মা যে বললো একদমই কথা বলে না, আবার কিছু বললো অফসিন কিছু পিকচার সে দিয়ে দিচ্ছে। তো আমার মনে হয়েছে এগুলো সম্পর্কে ভালোভাবে ওনার ইনফরমেশন জানা, জেনে এরপরে ওনার সিদ্ধান্ত নেওয়া। উনি কোশ্চেন করলে উনি থাকবে কি থাকবে না, আগে তো আমি জানবো, এবং আমরা যখন একটা বিষয় জানবো এবং খুব স্ট্রেস অবস্থায় থাকবো, কোনো সিদ্ধান্ত নিব না। আমি জানি, আমি সময় নেই, এবং একদম তাড়াহুড়োর কিছু নেই। উনি তাড়াহুড়ো কি করে আবার এটাকে শেষ করে তখন তো উনি আবার মানে মেনওয়াইল সে একটু তাড়াহুড়ো করছে, আমাদের সময় শেষ হয়ে এসছে, একটু সেলফ কেয়ারের কি করতে পারে, আচ্ছা নিজের যত্নটা কিভাবে করতে পারে? নিজের যত্নের ক্ষেত্রে থ্যাংক ইউ ম্যাডাম, নিজের যত্নটা এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ওনার জন্য। উনি আসলে বিয়ে মানে এগুলোর একটু বাইরে সাইডে রেখে উনি নিজের জন্য আসলে কি করতে পারে। গল্পের বই পড়া, যেই বইগুলো হয়তো উনি পছন্দ করতেন, এরকম যদি বন্ধু থাকে, প্রিয় বন্ধু যাদের সাথে শেয়ার করে তার ভালো লাগে, এরকম কারোর সাথে শেয়ার করা, প্রতিদিন একটু হাঁটতে যাওয়া, একটু ব্রিদিং এক্সারসাইজ করা, বা কোনো যদি মনে হয় যে আমি জিমে ভর্তি হতে চাই সেটা হলো, মানে নিজেকে একটু সময় দেওয়া, নিজে ইন্টারপার্সোনাল মানে নিজের ভেতরে গিয়ে নিজের সাথে কানেক্ট করা, নিজেকে যত্ন করা। যখন উনি নিজেকে যত্ন করবেন, উনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন, নিজের চাওয়া পাওয়াগুলোর মধ্যে খেয়াল করা। আপনি আপনার চাওয়া পাওয়াগুলোকেই নোট ডাউন করেন যে আসলে আমি কি চেয়েছিলাম লাইফ থেকে, আমি এখন যেভাবে আছি 5 বছর পরে কি এরকমই দেখতে চাই, 10 বছর পরে কি আমি নিজেকে এরকমই দেখতে চাই, আমার কতগুলো সময় গিয়েছে অলরেডি, আর যতটুকু সময় আছে এটাকে আমি আর কতটুকু অর্গানাইজড ওয়েতে সুন্দর করে কাটাতে পারি। সেলফ জার্নাল করতে পারে, নিজের চিন্তাগুলোকে কোথাও লিপিবদ্ধ করতে পারে, সেটা জার্নালিং বলে, ওটা করতে পারে। সে বিদেশে ছিল, সে হয়তো জানবে। তুমি চট করে যদি কিছু বলো, সময় একদম এটার এই বিষয় নাকি যে সময় শেষ, কিছু বলতে পারবে না, 30 সেকেন্ড। আচ্ছা আজকের টপিকটার বিষয়, টপিকটা না, এই তুমি বলেছো, আমি বলেছি। আচ্ছা অলরেডি বলেছো। আজকে টপিকটা নিয়ে 2 লাইন যদি বলো। টপিকটা নিয়ে যদি বলতে চাই যে হ্যাঁ, বাবাকে যদি দেখে মার প্রতি পর্যাপ্ত যত্ন নেওয়া হচ্ছে না, তাহলে ছেলের আচরণটা কি হয়, সে অনেক সময় এটা ভ্যালিডেট করে ফেলে যে ছেলেদের রোলটা এরকমই হয়, তারা অবমূল্যায়ন করতে পারে এবং এটা স্বীকৃতি হয়ে যেতে পারে, এরকম হতে পারে। 2 নম্বর হচ্ছে সে কনফিউজড হয়ে যেতে পারে, ডিসিশন মেকিংয়ে তার সমস্যা হতে পারে। 3 নম্বর হতে পারে যে সে অনেক সময় অ্যাগ্রেসিভও হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম আরও অনেক ইম্প্যাক্ট থাকে নিজের ব্যক্তি জীবনে গিয়েও পরবর্তীতে সে একটা নিজের স্ত্রীকে অবহেলা করতে পারে, আনহেলদি আচরণ করতে পারে।
ওকে, আমরা শেষ করি। দুজনকে অসংখ্য ধন্যবাদ। একদম সময় শেষ। সুপ্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের, একেবারে সময় নেই। তো আমরা যেটা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমরা মানে যখন আমরা বেড়ে উঠি তখন আমাদের যে ধরনের অভিজ্ঞতা হয়, অর্থাৎ আমার যদি কখনো খুব সিরিয়াস ট্রমার অভিজ্ঞতা হয়, মানসিক ট্রমা, মনের মানে ভীতিকর অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা যাই শৈশবে, তাহলে সেটা পরবর্তীতে নিজের সম্পর্কে এবং অন্যের সম্পর্কে কী কী ধারণা আমার মধ্যে তৈরি করতে পারে যদি আমরা ছোটোবেলাতে চাইল্ডহুড ট্রমা ফেস করি। আর চাইল্ডহুড ট্রমা কী জিনিস আগামী অনুষ্ঠানে আমরা সেটা আলোচনা করব, এবং সেটা আমাদের আত্মধারণা এবং অন্যের প্রতি ধারণাকে কিভাবে প্রভাবিত করে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।